এ জগৎ মহাহত্যাশালা, এই জগৎ মহাহত্যাশালা। জানো নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে? সে কাহার খেলা? হত্যায় খচিত এ ধরণীর ধুলি, প্রতি পদে চরণে দলিত শতকে, তাহারা কি জীব নহে? কখনো সিনেমায় আসতে ইচ্ছা হয়নি নাকি? না সিনেমা থেকে তোমাদেরকে ডাকেনি বা? না, আমি অফার, সেই অর্থে সিনেমার অফার সত্যি আসেনি। কি করলে মানুষ খাবে, এই ভাবনাটা অত্যন্ত ভুল বলে আমার। উৎপল দত্তের যাত্রায় আসা, এটা কিন্তু যাত্রার ইতিহাসে একটা মান্যতা দেয়, একটা উচ্চ মার্গে, একটা যুগ সমৃদ্ধ। না কমার্শিয়াল কি তরুণ মজুমদার কমার্শিয়াল না? নিঃসন্দেহে। নাকি সত্যজিৎ রায় কমার্শিয়াল? যদিও পরবর্তীকালে সিনেমাটা দেখে আমাদের জন্য যে ক্যারেক্টারটা ভাবা হয়েছিল, সেটা থেকে মনে হয়েছিল যে এটা না করলেই বোধহয় ভালো হতো। আমার 7.5 মাস পর্যন্ত প্রেগনেন্সি নিয়ে আমি যাত্রা করেছি মাঠে। মানে টয়লেট মাত্রই মাঠ, তখন মাঠ, টয়লেট মাঠ, মাত্রই কিন্তু মাঠ। মহিলাদের ক্ষেত্রে না, মহিলারাও মাঠ। মহিলারাও মাঠ। আমাদের যাত্রা শিল্পীদের যে কি চূড়ান্ত কষ্ট, কি ভয়ঙ্কর কষ্ট এই গরমে। ফ্যান থাকে না গ্রিন রুমে। আমি অনল গিয়ে কমিটিকে রিকোয়েস্ট করে হয় 2টো টেবিল ফ্যান কি 4টে সিলিং ফ্যানের ব্যবস্থা করি। বাথরুম থাকে না, ঢুকতে দেয় না অনেক জায়গায়। সোশ্যাল মিডিয়া, হাতে কলম, যা খুশি তাই বলে দিলাম। কাকে বলছি, কেন বলছি, বলানোরও লোক থাকে। মানুষ যারা যাত্রা দেখেন মাটিতে বসে, তাদের বোকা ভাববেন না, তাদের কিন্তু পারলে একটু বেশি চালাকি ভাববেন। আমরা অনেক শুনেছি উত্তম সুচিত্রার জুটি, প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি, এগুলো আমরা শুনি, আলোচনা করি। আমার সাথে আজকে মগজমারিতে এমন দুজন মানুষ উপস্থিত আছেন যারা দীর্ঘ বছর ধরে, প্রায় 30 বছরের কাছাকাছি একটা জুটি, এবং অজস্র মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তাদের কাছে তারা একটা কিংবদন্তির কাছাকাছি পৌঁছে গেছেন। সেই মানুষ দুটো আমার কাছে রয়েছেন আজকে আমাদের এখানে মগজমারিতে। আমরা তাদের সাথে আলাপ করে নেব। অনলদা এবং কাকলিদি, তোমাদেরকে স্বাগত মগজমারিতে। একটা জার্নি, যাত্রা, যাত্রা কথাটার মধ্যেই একটা অদ্ভুত একটা জার্নি আছে, মানে এটা রয়েছে। এই যে দীর্ঘ বছর তোমরা একটা ইন্ডাস্ট্রিতে আছো, একটা আর্ট ফর্মে আছো, তো এটা কিভাবে শুরুটা হলো? কিভাবে, কোত্থেকে শুরু করলে যে হ্যাঁ যাত্রাতেই আসবো বা যাত্রাটাই করব? মানে প্রসঙ্গটা যেহেতু তুমি শুরুটাই করলে জুটি হিসেবে, সেক্ষেত্রে জুটি হিসেবে একসঙ্গে যাত্রা করার আগে আমরা দুজনই আলাদা আলাদা ভাবে আমরা বিভিন্ন দলে কাজ করতাম, আচ্ছা, অভিনয় করতাম। তারপরে হঠাৎ করে একদিন একটা তখন আসে, এরকম একটা অফার আসতো, প্রযোজকরা যে রানিং ইয়ার যেটা চলছে তার সেই সময় দিয়ে হয়তো তারা যোগাযোগ করেন পরবর্তী 2 বছর বাদের সিজনের জন্য। আচ্ছা, হ্যাঁ, ধরো যদি 2000 সাল যদি তোমার আমরা অ্যাক্টিং করছি, 2002 জন্য কন্ট্রাক্ট করার জন্য প্রডিউসাররা তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। তা এটা যখন শুরু হলো, তখন কোনো এক প্রযোজক, সত্যনারায়ণ অপেরার দিলীপ দাস, তিনি প্রথম ওনার কাছে যান। এবার ওনার মুখ থেকে সেটা শুনে তারপরে আমারটা আমার সময়, মানে ওনার সঙ্গে কথা বলার পরে আমার কাছে এসেছিলেন। যা আমার শুরুটা হয়েছিল মানে যাত্রায় অভিনয় করে এটাই যে প্রফেশন হবে সেটা বোঝার যে ম্যাচুরিটি থাকা দরকার, তার অনেক আগে আমি যাত্রায় মানে অভিনয় জগতে ঢুকে পড়েছিলাম মায়ের হাত ধরে। তখন প্রফেশনাল যাত্রায় আসার আগে অফিস ক্লাব, গ্রুপ থিয়েটার, অ্যামেচার ক্লাব, এসব জায়গায় অভিনয় করতাম। আর যাত্রায় আসাটাও আমার হঠাৎ করেই, মানে তখন সেই বোধটাই ছিল না যে আমি কি করতে যাচ্ছি, সেই ম্যাচুরিটিটাই আসেনি। মানে টু বি ভেরি অনেস্ট, আমি খুব অভাবের হাত ধরে মায়ের সঙ্গে অভিনয়ের জগতে চলে আসি আর কি। বাড়িতে চূড়ান্ত অভাব ছিল, সেই অভাবের জায়গা থেকে আসা। তারপরে 84-এ আমার প্রফেশনাল চিৎপুর যাত্রায় আসা। তারপরে 2 বছর করার পর আমি ঠিক বুঝতে পারছিলাম যে আমি ঠিক, মানে সেভাবে তো তৈরি হইনি যে বড় হয়ে অভিনয় করবো। ছোটবেলা থেকে অভিনয়ের একটা পরিবেশ ছিল, কারণ আমার মাও অ্যাক্ট্রেস ছিলেন, কাজল চৌধুরী। উনি অফিস ক্লাব, গ্রুপ থিয়েটার এবং যাত্রার মানে স্বনামধন্য অভিনেত্রী ছিলেন। তো বাড়িতে অভিনয়ের পরিবেশটা ছিল, তাই চলে গেলাম। আমার ভাইও এখন অভিনয় করে,
আচ্ছা। রিনাউন্ড অভিনেতা রোমিও চৌধুরী। তো আমার মনে হলো যে মায়ের সঙ্গে গেলাম, তারপরে 2 বছর পর দেখতাম তৈরি না তো সেভাবে, গলা টলা ধরে যেতে হবে, আমি বললাম, হবে না আমার দ্বারা, বোধহয় এটা বোধহয় আমার জায়গা না, ছেড়ে দিলাম, ভালো লাগছিল না। তারপরে আমাকে 88-89-এ আবার আম, সনাতন ঘোষ মাস থিয়েটারের খুব বড় একজন অভিনেতা, তিনিও যাত্রার খুব নামকরা অভিনেতা। সোনা কাকু আমি ডাকতাম, 2nd বছর তার সঙ্গে অভিনয় করেছিলাম, খুব স্নেহ করতো আমাকে। ওই সোনা কাকু, চন্দ্রলোকাপুরের মালিক সুভাষ মিত্র, আর প্রশান্ত গোস্বামী বলে একজন পরিচালক ছিল, ওরা 3জনে মিলে আমাকে 88-89-এ আমাকে যে 2nd টাইম আবার বলে যে তুই বসে আছিস কেন, চল যাত্রাটা করবি। আমি বললাম বড্ড কষ্ট, পারছি না। বললো পারবি। তো তখন ওই যিশুর বাবা উজ্জ্বল দা সেই আচ্ছা। দলের টপ আর্টিস্ট ছিলেন। তো ওই 88 থেকে আমার রানটা শুরু হলো, এবং তখন আমি বুঝলাম যে এটাই আমার জায়গা, এখানেই আমাকে কাজ করে কমে খেতে হবে। তখন ম্যাচিউরিটিটা এলো, আস্তে আস্তে বুঝতে পারলাম। কিন্তু আমার অ্যাকসেপ্টেন্সটা, দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্সটা কিন্তু 84-এ আমি যখন প্রফেশনাল যাত্রায় জয়েন করেছি, প্রথম বছর থেকেই আমি ঠাকুরের আশীর্বাদে অ্যাকসেপ্টেন্সটা পেয়েছিলাম, কিন্তু সেটাকে এনজয় করতে খুব একটা পারিনি, সেই ম্যাচুরিটিটা ছিল না। কিন্তু Maturity-টা। 89 আমি যখন 88-89 আমি যখন ঢুকলাম, তখন তখনও যে দর্শকের কাছ থেকে অ্যাকসেপ্টেন্সটা পেলাম, তখন আমি বুঝলাম যে আমাকে সিরিয়াস হতে হবে ব্যাপারটা নিয়ে। চলতে থাকলো। আমি ভৈরব গঙ্গোপাধ্যায়, উম, তার জন্যই আজকে পশ্চিমবাংলার মানুষ আমাকে চেনেন। একজন আহ, কিংবদন্তি মানুষ একদম যাত্রা জগতে, ভৈরব। কিংবদন্তি, উনি রাইটার ছিলেন, এবং রাইটার। সারা পশ্চিমবাংলা জানে, সবাই বলে আমাকে ভৈরব গঙ্গোপাধ্যায়ের মানুষ কন্যা বলা হয়। কারণ ভৈরব মামা আমার জন্য অনেক কলম দিয়েছেন, যার জন্য আজকে আমি এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি। তার জন্যেই প্রথম প্রথম জার্নিটা তার জন্যেই। তারপরে 97-এ যখন অনলের সঙ্গে আমার জুটিটা তৈরি হলো, আমাদের 28 বছরের জুটি রানিং। 28 বছর। 28, এই 29-এ পড়বো আর কি, যে পুজো হুম। মরশুমটা শুরু হবে সেটা থেকে 29-এ পড়বো। ভৈরব মামার পরে যখন আমাদের জুটিটা হলো শুরু 97-এ, তখন উৎপল রায়, শ্রদ্ধেয় শ্রী উৎপল রায়, হুম। দুটো নাটক অভিনয় করেছিলাম, সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল সেই নাটক দুটো। ওই দিলীপ দাস সত্যনারায়ণ অপেরায় আমাদের জুটিটা তৈরি হলো। তারপর থেকে এই 28 বছরের মধ্যে 2 বছর বাদ দিলে 26 বছর আই এম গ্রেটফুল টু মাই রাইটার ডিরেক্টর অরুণ চক্রবর্তী, কারণ ওর কলমেই আমি কাজ করে যাচ্ছি লাগাতার 26 বছর। এবং আর ওখান যতদিন থেকে। কাজ করব, সেইটা ভৈরব গাঙ্গুলির কলমে পরিচিত হওয়া কাকুলি, অন্য কাকুলি, হুম। কমার্শিয়াল ইমেজে কাকুলি, বয়স কম ছিল, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, কোনভাবে গ্রহণযোগ্যতা পাবো সেটা ভৈরব মামা বুঝেছিলেন, এবং আমাকে সেভাবে সেভাবে তো দিয়েছিলেন, চরিত্র ঢেলে গড়ে দিয়েছিলেন চরিত্র। তারপরে যখন আস্তে আস্তে অনলের কলমে এলাম, তখন সেই বয়সটা পেরিয়ে এসেছি, হুম। আরেকটু বেশি বয়স হয়েছে। সেই বয়স থেকে আজ পর্যন্ত, এবং আরো হয়তো আগামী 4-5 বছর চলতে গেলে, আহ, যে ইমেজটা হওয়া উচিত অভিনেত্রী ইমেজ, কারণ কমার্শিয়াল সেই অর্থে বিনোদন ইমেজ তো একটা সার্টেন এজের থাকে। পর অভিনেত্রী হিসেবে নিজেকে অনেকদিন টেকার জন্য অভিনেত্রী হতে হবে। সেই অভিনেত্রী হওয়ার জন্য আমি সত্যি অনলের কাছে 26টা বছর 26 রকম ভাবে আমাকে খুঁড়ে চিড়ে ফিরে নানান রকম 26টা চরিত্র দিয়ে আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এটা হচ্ছে আমাদের মানে প্রাথমিক। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি তো শুধু নাট্যকার ডিরেক্টর হিসেবে তো যাত্রা ইন্ডাস্ট্রিতে, মানে ওর সঙ্গে জুটি যখন হলো তখন তো শুধু যে নাটক লিখছি আর তার পরিচালনা করছি তা নয়। এবার সমস্যা আমার কাছে একটা এসে দাঁড়িয়েছে। তখন তুমি অভিনেতাও ছিলে, হ্যাঁ, অভিনয় নিশ্চয়ই অভিনয় না করলে তখন নাটকের দিয়ে সংসার চলতো না, শুধু নাটক আর নির্দেশনা দিলে যাত্রায় চলা মুশকিল ছিল। মুশকিল ছিল। কিন্তু আমি শুনেছি যে তুমি একটা চাকরি করতে, হুম। স্কুল টিচার ছিলে, সেটাকে ছেড়ে তুমি না, টিচার ছিলাম না, আমি স্কুল টিচার হওয়ার একটা সুযোগ আমার এসেছিল, আচ্ছা। কিন্তু আমি সেটা করিনি। মানে সেটা একটা খুব নির্মম একটা সময়ের কথা বলছি। যেমন ধরো আমার বাবা গত হলেন তখন আমি যাত্রার 2nd ইয়ার, ইন দ্য ইয়ার 1985। বাবা স্কুল টিচার ছিলেন, অনেক আর্লি এজে উনি এক্সপায়ার করেছিলেন 52 বছর বয়সে। তখন ডায়েডেন হার্নেসে একটা পোস্ট তখন পাওয়া যেত, এখনো আছে সেরকম স্কোপ। তাতে আমার একটা সুযোগ এলো, সরকারি চাকরি। আমার সমস্ত পেপারস রেডি হয়ে গেল। তখন ডিআই ছিলেন স্বদেশ চক্রবর্তী, হাওড়া, আমাদের বালিতে বাড়ি। তখন চাকরি করতে যাব, কিন্তু আমার মন খুব খারাপ, কেননা আমার শুরুটা হয়েছিল গ্রুপ থিয়েটার থেকে। আমি তখন উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলে যখন পড়তাম,
তখন তার সিঁড়ির নিচে ওই সব কাজ শেষে থিয়েটারে রিহার্সাল করাটা ওটা একটা আকর্ষণ ছিল। ওখান থেকে সরে যেতে হবে বলে আমি খুব মানসিকভাবে খুব অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, আমি খুব মানে দুঃখ পেয়েছিলাম। আমি আগামী দিনটা আমার কি হবে, সে বাবার মতো করে আমার জীবনটা চলবে, স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে আসা, তারপরে একটু টিফিন খেয়ে আবার ছাত্রছাত্রী পড়ানো। মানে তখন বাবা যখন মারা যান তখন তো আর শিক্ষকদের এরকম মাইনে ছিল না, খুব টিউশনি পড়াতে হতো। টিউশনি না পড়লে সংসারই চলতো না। যাই হোক, তা সেইটা নিয়ে আমি খুব কিন্তু মানে চিন্তিত ছিলাম এবং খুব মানে ভীষণ মরোজ হয়ে পড়েছিলাম। তখনই আমার মেজো ভাই ও গ্রাজুয়েশন করে, আর যেই গ্রাজুয়েশন করলো আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না। আমি বললাম এটা তুই কর এবার চাকরিটা, এবার আমাকে যেতে দে। এবার আমি চলেই গেলাম। এবার যেটা প্রসঙ্গ, কাকলির সঙ্গে যখন এটা হলো তখন আমি দেখলাম আমার প্রথম বছরের অভিজ্ঞতায় দেখলাম আমি চন্দ্রকোনা রোডে কোনো একটা জায়গায় আমরা হোটেলে ছিলাম, সেখান থেকে বেরিয়ে গোয়ালতোর বলে একটি জায়গা খুব কাছাকাছি, ওখানে একটা শো, তা শো আমরা যাচ্ছি আমাদের গাড়িতে, তা হঠাৎ দেখলাম সামনে ফুল পাঞ্জাব ট্রাক যাচ্ছে, দু তিনটে ট্রাক যাচ্ছে, সেই ফেভিকলের যেমন অ্যাড হয় না, ট্রাক উপচে পড়া ভিড়, সেরকম একটা উপচে পড়া লোক, আর তাতে সবাই একসঙ্গে বলছে কাকলি কাকলি আচ্ছা। কাকলি, আর সামনে ওরা যাচ্ছে, মানে ওরা নোটিস করেছিল গাড়িতে ও আছে। আর সেই উচ্ছ্বাস দেখে আমি তখন পাশে বসে আছি, আমি তখন নাটক লিখি না, মানে প্রথম বছরের কথা বলছি। আমি কার সঙ্গে অভিনয় করতে এসেছি, এ তো উড়িয়ে দেবে। কিন্তু আমিও তার আগে আমার ব্যাকগ্রাউন্ড, আমি রট্ট কোম্পানি থেকে বেরিয়েছি, আমি বীণা দাশগুপ্ত, বেলা সরকার এদের সঙ্গে অভিনয় করে একটা মোটামুটি একটা পরিচিতি জায়গা তৈরি আছে, হয়েছে। যে কারণে প্রসঙ্গ অনুযায়ী বলে রাখি, আমাকে ওনার পাশে নায়ক হিসেবে কিন্তু উনিই পছন্দ করেন। আচ্ছা। আমার প্রযোজকের আগে উনি একটা লিস্ট দিয়েছিলেন 3-4 জন, তাতে উনি আমাকে পছন্দ করেন, অতএব আমাদের জুরিটা এভাবে তৈরি হলো। আমি তখন ভাবলাম আমি কার সঙ্গে অভিনয় করতে যাব, কিন্তু উড়িয়ে দেবে। যাই হোক, 2 বছর আমরা খুব ভালো মতো কাটালাম। যখন তারপরের বছর আমার হাতে যখন কলমটা এলো, তখন আমি ভেবে দেখলাম যে এর সঙ্গে অভিনয় করতে গেলে পরে ঠিক একটা অ্যান্টি খেলতে হবে। মানে ও যদি ঝড় হয়, আমাকে তখন একটা হিম শীতল একটা কোন একটা বৃষ্টি হয়ে একটা ঠান্ডা বাতাস হয়ে আমাকে তখন মানুষের মনে জায়গা করে নিতে হবে, ভালো। এবং আমি সেটা করেছিলাম। ও যত ঝড় আমি লিখেছি, তত আমি ঠান্ডা একটা চরিত্র, একটা অ্যান্টি ক্যারেক্টার করে 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 নায়ক হিসেবে ও আর আমার একটা রোমান্টিক একটা ইমেজ তৈরি হলো, মানুষ সেটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলেন। এবার আমি আর একটা জিনিস ভেবেছিলাম, যেটা যে এই 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 যে ইমেজ, একটা ছাপ পড়ে যাওয়া, একটা চকলেট ইমেজ, একটা কমার্শিয়াল ইমেজ, এটা দিয়ে তো বেশি দিন টেকা যাবে না, এটা তো একটা শেষ আছে। তাহলে পাশাপাশি তাকে অভিনেত্রী করতে হবে। সেই জন্য আমি আমার স্ক্রিপ্টের মধ্য দিয়ে কিছু কিছু জায়গায় ওকে অভিনেত্রী হিসেবে আমি এস্টাবলিশ করেছি। তা নিয়ে কিন্তু প্রযোজকের অনেক কথা শুনতে হয়েছে। আচ্ছা। তাদের বলেছেন এভাবে করলে ব্যবসা চলবে, আমার ব্যবসা হবে, তুমি কাকুলিকে বিধবা সাজিয়ে টোকাচ্ছ। শ্রীমতী 420 বলে একটি নাটক, যাত্রাপালা। আমি বললাম দাঁড়াও, তো পুরোটা করছে না বিধবা, ওকে মাঝে মাঝে একটু এই ব্রেকটা না দিলে পরে অভিনেত্রী নিজেকে প্রমাণ করবে কোথায়। একদম, হ্যাঁ। সেইভাবে তারপরে আমি দেখলাম এত পাওয়ারফুল একজন অ্যাক্ট্রেস আমার হাতে আছে, আমি তো যে কোনো জায়গায় বিচরণ করতে পারি। আমার নাটক কন্টেন্ট ভাবার আগে আমি ওর ক্যারেক্টারটা ভাবি, এটা কিন্তু নাটক লেখার আগের ভাবনা। যে কারণে একটু আগে তোমার স্টুডিওতে এসে বসে আমি জিজ্ঞেস করছি পরের বছরে কিছু ভাবলে, আমি বললাম, "না, এখনো ভাবিনি।" কারণ ভাবিনি, 2 বছরই তো এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি। এবার এইটা মাথা থেকে আমার যতদিন না যাবে, তারপরে আমি কিছু ভাবতেই পারবো না, না। ভাবনা ছেড়ে হ্যাঁ, ওই যাই হোক, ওটা ভাবনা বলে না। আমি যেটা বলছিলাম যে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে ওর ক্যারেক্টারটা ভাববো আগে, তার ডাইমেনশনস গুলো ভাববো, তারপরে স্টোরি বিল্ডিং হবে। এটা আমার প্রসেস। আচ্ছা। আমি কিন্তু আগে গল্প করে লিখে ভেবে তারপরে ওকে সেখানে বসালাম না। আমার কাছে এত বড় একটা শক্তিশালী অস্ত্র যখন আছে, সেই অস্ত্রটাকে নিয়ে তারপরে ধার দেবো, সেটাকে অস্ত্র প্রত্যেক বছরই হিসেবে নিয়ে তারপর সেটাকে তার শেপে ফেলে নিয়ে তারপর নাটকটা গেবে। এই হচ্ছে আমাদের কেমিস্ট্রি। আর অভিনেতা হিসেবে কেমিস্ট্রিটা বললাম, নাট্যকার হিসেবে কেমিস্ট্রিটা বললাম, এই দুটো মিলিয়ে চলছে। সবাই আমাদের নাটকটা আমরাই নিজেরাই তৈরি করি, নিজে হাতে গড়ি আর কি, আমি আর অনুল দুজনে মিলে। লেখাটা ওই করে, ভাবনাটা আমাদের দুজনেরই থাকে, আর ডিরেকশনটাও আমরা দুজনে মিলেই আমাদের টিমটাকে আমরা রেডি করি। এবং সেটা শুধু ওই 30 দিন রিহার্সাল না, কিন্তু আমাদের 144 নাইটস কিন্তু
হয়ে গেছে অলরেডি এই সিজনের, আর 4-5টা চার বাকি রয়েছে। আমাদের এই 4-5 দিনও কিন্তু ওয়ার্কশপ চলে, মানে লাস্ট দিন আচ্ছা। পর্যন্ত ওয়ার্কশপ চলে টোটাল প্র্যাকটিসটা সবসময় সব চলতে থাকে। সময় হ্যাঁ। সব সময় এটা করো ওটা করো না, এটা মানে একটা রিহার্সাল দিয়ে বের করে দিলাম তারপর ওটাই চলছে, কোনো ইয়ে নেই সেসব না, কিন্তু প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত ভুল ত্রুটি সেগুলো নিয়ে প্রতিদিন কাটাছেঁড়া হয়, ওটা না হলে তো এগোবে এবং না, এটা হয় না। লাস্ট দিন পর্যন্ত। Right. লাস্ট দিনেও হয়তো যাওয়ার আগে বলবো ও গানটা একটুখানি চালিয়ে করিস, অত ফ্ল্যাট করিস না, এটা কিন্তু বলবো। একদম এই ওয়ার্কশপটা এই আমাদের যে চলতে থাকে। দীর্ঘ প্রায় 40 বছরের কাছাকাছি একটা হুম, জার্নি চলছে, এবং এবং এই 40টা বছর তো সময়টা বদলে যাচ্ছে, হুম, সমাজ বদলে যাচ্ছে, পার্সপেক্টিভ সব বদলাতে থাকছে। এই বদলগুলো তো তোমরা দেখতে দেখতে যাচ্ছ, কারণ একদম। তোমাদেরকে একদম ইন্টেরিয়ার গ্রাম বাংলার মানে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে হয়, প্রান্তিক মানুষ প্রান্তিক সমাজের কাছে পৌঁছতে হয়। এই চেঞ্জেস গুলো কিভাবে যাত্রার ক্ষেত্রে হতে 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 যাচ্ছে, আজকে যেখানে এসে দাঁড়িয়েছো, শুরু করেছিলে যেখানে, আজকে যেখানে দাঁড়িয়েছো, তো মোস্ট চেঞ্জ না, দেখো তুমি যদি আমাকে এটা বলো তাহলে বলতে পারি যে সবার আগে আহ, এটা এটা আমার একটা মানে চিরকালের ছোটবেলাকার একটা অভ্যেস। সেটা মানুষের কাছে সেটা বদঅভ্যেস মনে হতে পারে। সেটা হচ্ছে আমি না একটু দূরবর্তী দৃষ্টিতে ভাবার মানুষ। আমি চিরকালই একটু একটু অ্যাডভান্স ভাব। এই অ্যাডভান্স ভাবনাটা নিয়ে এগোনোর যে পজিটিভিটি আছে সেইটা, এটা আমি আমার যাত্রার এই নাটক লেখার মধ্য দিয়ে কিন্তু আমি এটা আচ্ছা। বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে ফার্মাইসি তুমি মানুষ কি খাবে হুম। এইটা ভেবে কাজ আমি করি না। কি করলে মানুষ খাবে এই ভাবনাটা অত্যন্ত ভুল বলে আমার মনে হয়। আমি কি রান্না করে দিলাম সেটা মানুষের কেমন লাগলো এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় টার্গেট থাকে। কতটা ভালো রান্না করতে হ্যাঁ, এটা পারবে, আমি আমি ভালো একটা tasty। রান্না করলাম এবং তার উপরে বিশ্বাস যে এই রান্নাটা বোধহয় খাবে। হ্যাঁ ঠিক আছে, কোনো সময় হয়তো একটু কোনো বছর একটু কম ভালো লাগলো, পরের বছর আরো ভালো লাগলো। এখনো প্রত্যাশার এমন একটা জায়গাতে মানুষ আমাদের রেখেছেন যে আহ, ধরো আমাদের এবছরের সিজনটা এখনো চলছে, এরপর আমার রিহার্সাল শুরু হবে 26শে অগস্ট, 24শে সেপ্টেম্বর অব্দি রিহার্সাল করবো, 26শে সেপ্টেম্বর থেকে পুজো, আমরা বেরিয়ে যাব। আচ্ছা। কিন্তু তার আগেই এখনই আমার কিন্তু আমাদের পুজোর কোনো ডেট আর খালি নেই, ডেটটা বুকিং হয়ে গেছে। মানে কি নাটক হবে, কি ওনারা দেখাবেন, সেটার কিন্তু কোনো সেটার জন্য আর অপেক্ষা নয়, তার আগে ডেটগুলো বুক করে নেওয়া। তার মানে এটা আমরা ধরে নিতে পারি যে আমাদের চলাচলের মধ্যে এবং আমাদের ভাবনা চিন্তার মধ্যে মানুষ একটা অন্য কোনো নতুনত্বের স্বাদ পায় বলেই তারা এইটাকে একদম। ট্রাস্ট ভরসাটা করেন। করতে পারে একদম। এইটাকে রেসপেক্ট করে কিন্তু তখন মগজ থেকে মনে হয় হুম, যে তাহলে কিন্তু আমি রান্নাটা এমন করব, এটা খেতেই হবে, খাওয়াতেই হবে। এটা করে কিন্তু বলেই কি চাপটা রান্না বেশি। করলে খাবেন ওইটা কিন্তু ভাবি না। না, এটা আমার মনে হয় এটা অনেক এটা একেবারেই আমাদের ব্যক্তিগত এটা ভাবনা, একটা ভাবনা। একেবারে আমাদের। এই ভাবনা নিয়েই কিন্তু চলছি এবং তার কিন্তু মানে ফলাফলও কিন্তু যথেষ্টভাবে পেয়েওছি। হুম, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, একটি নাটক লিখেছিলাম, নাটকটির নাম হচ্ছে বৈশাখে দেখা হলো দুজনায়। তাতে একটা কাশেম আলী বলে একটা চরিত্র আমি লিখেছিলাম। চরিত্র লেখার পর পুজোর মরশুমের পরে যাত্রার সিজনটা শুরু হয়েছে, বাইরে বেরিয়েছি। খুব সম্ভবত নভেম্বর-ডিসেম্বর নাগাদ সাম আবু সালেম হুম হুম ধরা পড়েছিল। হুম হুম হুম। সেটা পেপারে বড় আকারে লেখাটা বেরোনোর পর কমিটি থেকে আমাকে এসে জিজ্ঞেস করতে দর্শক থেকে যে আপনি আবু সালামের ঘটনা কি করে জানলেন? আবু সালাম পেয়েই ধরা পড়লো, কিন্তু আপনার নাটকের টোটাল জার্নিটা তো আবু সালামের জার্নি, আপনি কি করে জানলেন? তখন আমি ভাবলাম তাই তো, আমি এটা একটা ইমাজিনেশন থেকে তো এটা করেছি, তাহলে এটা মিলে গেল। ন্যাচারালি সাহসটা বাড়ে, একটা হয় না একটা হুম। একটা সাহস বেড়ে যায়। কিন্তু কিন্তু সে সাহস বাড়ার কিন্তু কোনো বহিঃপ্রকাশ কিংবা কোনো অভিব্যক্তি আমি কখনো প্রকাশ করিনি কিংবা আমরা করি না। কারণ আমরা জানি যে একটা কিছু প্রদীপের আলো যদি একটা মাঝ সমুদ্রে একটা ধরা যেতে পারে, একটা জাহাজ ডুবি হয়েছে অন্ধকারে, সেই অন্ধকারে জাহাজটাকে লোকেট করতে গেলে এক বিন্দু আলো দেখেই কিন্তু পাড়ে বসে চিৎকার চেঁচামেচি করলে জাহাজ পেয়ে গেছে হয় না, জাহাজের কাছে পৌঁছতে জাহাজের হবে। কাছে পৌঁছো। ওইটা আমাদের সবসময় মাথায় একটা কাজ করে। ঠিক তেমনি ভাবে
আরেকটি নাটকে আমি পদ্মপাতায় ভোরের শিশির বলে একটি নাটক, সেই যাত্রাপালাতে আমি হঠাৎ আমার মনে হলো এরকম লিখি, তখন খুব এই হিন্দি চটুল গান যাত্রাতে আসছে, আর একটু মানে একটু রগরগে, একটু যাত্রার কমার্শিয়াল যাত্রা বলতেই একটু পোশাক আশাকের মধ্যে একটু অতিরিক্ত ঝাঁঝ, অতিরিক্ত রং, একটু 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 চোখে হার্ড লাগার মতো একটু হালকা চটুল একটা ব্যাপার আসছে। ওটা আসাতে সেটাকে বেস করে আমি লিখলাম পদ্মপাতায় ভোরের শিশির। সেখানে কনসেপ্টটা এরকম ছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। তা ঠাকুর মারা যাওয়ার পর দীর্ঘ বছর পরে ঠাকুর এবার স্বর্গ থেকে মর্তে নেমে আসছেন, দেখি তো এখন কি লোকশিক্ষা হচ্ছে। এইবার ঠাকুর নেমে আসার পর যা যা দেখছে তার সঙ্গে সে কম্পেয়ার করছে, আমার বিনোদিনী তো এমন ছিল না। ওটা দ্যাট ওয়াজ এবার বিনোদিনীকে দেখালাম আমি, আমার গিরিশ তো এরকম ছিলেন না, আমার গিরিশ ঘোষকে দেখালাম, আমার সেখানে মার্জিনা আব্দাল্লাহ আসছে, এইগুলো দিয়ে আমি নাটকটা লিখেছিলাম। কিন্তু সেটা মানে ক্যারেক্টারটা ছিল হ্যাঁ, দুজন অভিনেতা আমরা দুজন অভিনেতা অভিনেত্রী, এবং আমাদের বেসিক অভিনেতা অভিনেত্রীদের কি সমস্যা জীবনে জীবনে সেইটাই সাংসারিক জীবনে আমরা কেমন, সেই নিয়ে কনসেপ্টে নাটকটা লেখা হয়েছিল। দিতে একটা পারলে কতটা গবেষণামূলক ভালো, একটা না দিতে একটা পারলে কতটা নাটক, কিন্তু খারাপ। একটা একেবারেই গবেষণামূলক। খুবই। সেই নাটকটা সে সময় কিছু কিছু ক্ষেত্রে একেবারে গ্রাসরুটের কিছু দর্শক শ্রোতা, গ্রাসরুটের কিছু দর্শক শ্রোতা তারা নাকি বলেছেন যে একটু বুঝলাম না। আমি সেটাও হজম করেছিলাম, কিন্তু আজ বলতে দ্বিধা নেই, আজ কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে যাওয়ার পর বোধহয় কত প্রায় হ্যাঁ, এই তো 15 গত বছর দু নাকি তিন দিন কত আগে বছর তো আগে প্রোডাকশন, ওটা ছিল হচ্ছে তোমার 2009 2009-এর প্রোডাকশনের কথা কিন্তু Feedback। এখনো বলছে যে ওই নাটকটা দেখেছিলাম সে সময়, এটাতে সাহসটা আরো বেশি বেড়ে যায়। একদম। তখন মনে হয় আরো একটা কিছু অন্য কিছু ভাবি, এটাই আচ্ছা, chemistry। এই যে কথাটা বললি মাঝখানে, একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে হিন্দি সিনেমার মতন একটা চটুলতা মাঝে মধ্যে এসে পড়েছে যাত্রায়। আমি যেটা জানি যে সেই উৎপল দত্তের সময় বা তারও আগে যাত্রায় ডিরোজিও হয়েছে, যাত্রায় বিদ্যাসাগর হয়েছে, মানে এইরকম কাল্ট সব টপিক নিয়ে যাত্রা একসময় কিন্তু সত্যিকারের শিক্ষার জায়গায় পৌঁছে। এটা নিয়ে তারপরে যাত্রার আস্তে আস্তে বিবর্তন হলো, যেটা সিনেমার, এটা কি সিনেমার লোকজন এলো বলে যাত্রার এই পরিবর্তন হলো, না ওইটার প্রয়োজনীয়তা পড়লো যে এই চটুলতাটা না হলে যাত্রা সার্ভাইভ করতে পারছে ব্যাপারটা না? আমি আমার ভাবনাটা বলি, আমার যেটা মনে হয় তুমি যে কথাটা বললে প্লাবন, যে আগেকার দিনে যে সমস্ত সাবজেক্ট নিয়ে যাত্রা করেছে, আগেকার দিন বাদ দাও, আমরা আমাদের জুটিতেই আমরা আগে এত কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে যাত্রা করেছি, কিন্তু তখনকার সময়টা কি ছিল বলছি, তখন সব না চ্যারিটি শো ছিল, মানে টিকিট কেটে মানুষ দেখতে আসতেন। আর এখন কিন্তু আমরা যদি 150 দিন যাত্রা করি, মোটামুটি একটা টার্গেট থাকে 150 দিন করবো, 150 দিনের মধ্যে 30 থেকে 40টা সেল হয়, বাকিটা কিন্তু টোটালটা ফ্রি যাত্রা। ফ্রি মানে আমরা পয়সা পাচ্ছি, মানুষ আমাদের ফ্রিতে দেখছে। ন্যাচারালি একটা ফ্রিতে যে কোয়ালিটি অফ দর্শক আসে, আর তখনকার দিনে যে মানে টোটালি চ্যারিটি যাত্রা, দর্শকটা না ভাগ হয়ে গেল। ভারী কোনো সাবজেক্ট এই ফ্রি যাত্রার দর্শক খুব নিতে, মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে ব্যবসা হবে না। আর এখন কিন্তু ফ্রি যাত্রার সময়টাই চলে এসেছে, এটাই কিন্তু মেন। আমি আর অনর বলে না, টোটাল যাত্রা ইন্ডাস্ট্রি কিন্তু ফ্রি যাত্রার উপর নির্ভরশীল। এটা একটা একটু কারণ। হ্যাঁ, আর না পাশাপাশি আরেকটা বলি যে আমার আমি নিজে প্রতিনিয়ত এটা নিয়ে চিন্তা করি যে তাহলে কি আমরা এত আধুনিক হয়ে কি মানসিকভাবে পিছিয়ে গেলাম? তাহলে যে সময় লেনিন হয়েছে, যে সময় সূর্য শিকার হয়েছে, যে সময় সীমান্ত হয়েছে, সন্ন্যাসীর তরবারি হয়েছে, আরো আরো অনেক কঠিন কঠিন যাত্রা আমাদের শান্তি গোপাল বাবু করেছে, সাহিত্য নির্ভর যাত্রা, মর্দি মেজদি সুপার। তাহলে এখন কেন মানুষ এত সস্তার পেছনে দৌড়চ্ছে? এবার কাকলির এইটা একটা মতামত, আমি আর একটু মানে ভেতর থেকে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে, দেখো আমার একসময় মনে আছে, আমি তখন অনেক ছোট, একটা খাদ্য সংকটের সময় আমরা একসময় কিন্তু পার করেছি। সেই সময় পাড়ার ক্লাবে লঙ্গরখানায় ভুট্টা মাইলোর খিচুড়িও রান্না হয়েছে, আমিও কিন্তু সেই খিচুড়ি খেয়েছি। তখন খাদ্যটাই ছিল না ওই ভুট্টা মাইলোর খিচুড়ি ছাড়া। একদম।
আর যাত্রাতেও যে সময় তুমি বলছো লেনিন, শোষক হিটলার, আলটোই। সেই যে ওগুলো হয়েছে, তখন না ওগুলো ছাড়া আর বিনোদনের কোনো ফর্ম ছিল না। তখন কিন্তু যাত্রার বিনোদনের মধ্যে যেগুলো খাওয়ানো হতো সেগুলোই কিন্তু মানুষ খেয়েছে এবং তাতে পুষ্টি লাভ করেছে। হুম এবং সেই পুষ্টিটাই পরবর্তীকালে, ওই পুষ্টির পাশাপাশি যখন ওই অপুষ্টিগুলো ঢুকতে শুরু করলো, মানুষ তখন কিন্তু অপুষ্টিগুলোও খেতে শুরু করলো। আর সত্যি কথা বলতে, আমি যদি পুষ্টি অপুষ্টির কথা এটি ঠিক আমাদের এই সংস্কৃতির সঙ্গে তুলনা করে আমি বলছি পাশাপাশি রেখে, আজকে যদি একটা জ্বর হলে একটা বাচ্চাকে, আমরা বার্লি খেয়েছি, সাবু খেয়েছি, আজকে বার্লি সাবু কিন্তু খুব একটা পাওয়া যায় না। না আর যেটুকু পাওয়া যায়, একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ের কাছে যদি, শিশুর কাছে, মুখের কাছে নিয়ে ফেলে দেবে ছুঁড়ে। একদম এখন কিন্তু তার বাবা মাইরা বার্লি শিশুটা আর দেবে না, এখন এক্ষুনি ব্লিঙ্কিটে অর্ডার করে তারা কিন্তু নানা রকমের অত্যাধুনিক সুপুষ্টির খাবার নিয়ে এসে তাদের খাওয়াচ্ছে। এটা আলটিমেটলি পুষ্টিটা তো কি গিয়ে দাঁড়াবে সেটা আমরা পরবর্তীকালে দেখব। এটা পুষ্টি নয়, এটা পুষ্টি হচ্ছে সাময়িক পুষ্টি, এর অপুষ্টির এফেক্টটা পরবর্তী সময় বোঝা যাবে, যেটা কিন্তু আমরাও কিছুটা অপুষ্টির মধ্যে পড়ি, আমাদের আগের জেনারেশনরা কিন্তু পড়েননি। হুম আমি কোন অর্থে কথাটা বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, দর্শকরা আপনারাও নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন। যেমন ধরা যেতে পারে সংস্কৃতির ক্ষেত্রেও তাই, আজকে উৎপল দত্ত যখন যাত্রাতে এলেন, যাত্রার একটা অন্য একটা সময় তৈরি হলো, একটা বিবর্তন এলো একদম। যাত্রায়। উৎপল দত্ত যখন যাত্রায় এলেন, তিনি এমার্জেন্সি পিরিয়ডে তিনি কিন্তু সাদা পোশাকের মতো যাত্রা কিন্তু রচনা করেছেন। এটা নিয়মিতভাবে মাঠে গ্রামে গঞ্জে শো হয়েছে এবং প্রচুর শো। আগে পিছে পুলিশের কর্ডন দিয়ে কিন্তু তখন নিয়ে যাওয়া হতো, স্কট দিয়ে। সেই সময়কার একটা সংস্কৃতির পরিবর্তন তিনি তার মধ্য দিয়ে আনার চেষ্টা করেছিলেন। ব্যবসায়িক ভাবে, বাণিজ্যিক ভাবে সফলতা না পেলেও উৎকর্ষতার জায়গায় দাঁড়িয়ে উৎপল দত্তের যাত্রায় আসা, এটা কিন্তু যাত্রার ইতিহাসে একটা মান্যতা দেয়, একটা উচ্চ মার্গে একটা যুগ সমৃদ্ধ যে মার্গে আছি। আমি বলতে পারি যেটাই স্বাভাবিক, যেটাই কিন্তু উচিত। আজকে কিন্তু একটা চাষির ঘরের ছেলে, সে কিন্তু চাষ করে না, সে কিন্তু আইটি সেক্টরে চাকরি করে। এক্স্যাক্টলি। তার বাড়িতে কিন্তু লাঙল দেখা যায় না, আপনি সারা গ্রাম ঘুরে ঠেকি ছাটা চাল পাবেন না, কিন্তু প্রত্যেকের বাড়িতে জেসিবি কিংবা আপনার ট্রাক্টর কিন্তু দেখতে পাবেন। সেটাও কিন্তু তারা ব্যবসা হিসেবে ওখানে ব্যবহার করছে। টেকনোলজির এই ইউজটাকে কিন্তু যাত্রা ইন্ডাস্ট্রি করতে পারেনি। আচ্ছা পারিনি না, এটা। এই ইউজটা হয়নি। টেকনোলজিটাকে নিয়েছে, কিন্তু সেটাকে নিয়ে সেটাকে অপব্যবহার হয়েছে, সেটা ব্যবহার বেটারমেন্টের জায়গায় না, একদম করেনি। তার প্রধান কারণ হচ্ছে, যাত্রা হচ্ছে এমন একটা শিল্প, যে শিল্পটা মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু বসে এক সামিয়ানার নিচে বসে দেখার শিল্প। একদম। হুম এই শিল্পের একটা আলাদা কিন্তু গরিমা আছে, এই শিল্প একটা অহংকার পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলারই অহংকারকে আমরা চটুল হিন্দি গান, পোশাক আশাক এইসব দিয়ে আমরা একটা বাজারি করার চেষ্টা করে ফেললাম, শুধুমাত্র কমার্শিয়াল গেইনের জন্য। আদৌ এটা কমার্শিয়াল গেইন মানে এগুলো কি যাত্রার দলগুলোই শুরু করলো নাকি এটা একটা ডিমান্ড তৈরি হলো? না, কোনো ডিমান্ডই নয়, আমার কাছে মনে হয় না ডিমান্ড, তাহলে তো আমি চলতাম না। রাইট একদম হ্যাঁ। সবচেয়ে বড় কথা, আমরা আমি আর সেখানেই কাউকে আছি। বসে যেতাম এতদিন। আমরা 30 বছর কেন চলছি, আজকে এই বয়সেও কেন চলছি? একটা কোনো বাজে সংলাপ নেই, একটা কোনো বাজে অঙ্গভঙ্গি নেই, একটা কোনো বাজে পোশাক নিয়ে তো আমরা যাত্রা করি না, তাহলে আমরা চলছি কেন? আমাদের তো সবার আগে বাতিল। সবার আগে বাতিল হয়ে যাওয়া দরকার। তাহলে আজকে ইন্টারভিউ দিতে আমাদের ডাকলেন কেন? রাইট কিছু জানার জন্য? একদম। এটাই 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 হচ্ছে কিন্তু নির্যাস। অর্থাৎ এইগুলোকে নিয়ে কিন্তু ভাবার দরকার আছে। এগুলো শুধু আমি একটা কমার্শিয়াল হলাম, কি কমার্শিয়াল? কমার্শিয়ালিটি নিশ্চয়ই দরকার। না, commercial কাকে বলে? হ্যাঁ, কাকে বলে? না, কমার্শিয়াল কি তরুণ মজুমদার কমার্শিয়াল না? হ্যাঁ, নিঃসন্দেহে নাকি সত্যজিৎ রায় কমার্শিয়াল না? ঋত্বিক ঘটক কমার্শিয়াল ছিলেন না? একদমই ছিলেন, তাহলে নিঃসন্দেহে ছিলেন। আজকে পথের পাঁচালী কমার্শিয়াল না? এর চেয়ে বড় কমার্শিয়াল ছবি হয়নি, অ্যাকচুয়ালি আমাদের তাই না? আজকে commercial নায়কের মতো ধারণাটাই এত, একটা ভুল। আজকে নায়কের মতো এরকম একটা লেজেন্ড, ওইরকম একজন বড় একজন শিল্পীকে নিয়ে সত্যজিৎ বাবু নায়ক করেছে, আরেকটা নায়ক কোনোদিন হবে? তার চেয়ে কমার্শিয়াল ছবি আর আছে? আজকে সভ্য সমাজে, আজকে বিদ্যজনের সমাজে, আজকে নন্দনে যদি আজকে নায়ক রিলিজ করে, সবার আগে টিকিট হাউসফুল হয়, একদম। পাশাপাশি খাদানও হয়। আমি সেটা বলছি না খাদান তার মানে ভালো ছবি নয়, কিন্তু শুধু খাদান কেন্দ্রিক ছবি হলে হবে না তো, খাদানও দরকার, আবার পথের পাঁচালীও দরকার। 100 ব্যবসা তো নিশ্চয়ই দরকার। দুটোই ব্যবসা। আর
খাদান যেখানে একেবারে সেটাকে- বাংলা সিনেমার একটা হ্যাঁ, মাইলস্টোন। সেটাকে আমরা এটা একটা আমাদের কাছে একটা গর্বের বাংলা একদম ছবির একটা তাই। যুগান্তকারী ঘটনা এটা। এটা একটা যুগান্তকারী, বড় ফ্ল্যাশ, এবং বিশাল। এখান থেকে আমি আশা করব আরো বেশি মাত্রায় আরো ফ্ল্যাশ হোক, একদম। বাংলা ছবির আরো অনেক বেশি হোক, ব্যাপ্তি ঘটুক। খাদান তো একটা ইতিহাস কিন্তু আমি তৈরি করে যাত্রার দিয়েছে। ক্ষেত্রে বলছি, তাহলে যাত্রায় শুনুন, আহ, ওগো বিষ্ণুপ্রিয়া হুম, টানা 8 বছর বিনাদি করেছিলেন। একদম। ওটা কি কমার্শিয়াল ছিল না? অসম্ভব ভক্তিমূলক পালা পরপর 8 বছর চললো। নটি বিনোদিনী কি কমার্শিয়াল ছিল না? তাহলে আজও কেন নটি বিনোদিনী গ্রামে গঞ্জে অ্যামেচারে আপনারা অভিনয় করেন? একদমই আমি তাই। ক্লাবের ছেলেদের কথা বলছি। তাহলে এখনো রামকৃষ্ণ সাজেন তো? তাহলে একটা কিছু আছে, এর চেয়ে কমার্শিয়াল যাত্রা আর কোনটা হতে পারে? অ্যাকচুয়ালি কমার্শিয়াল এই কথাটার ভাবনাটার মধ্যে না, মানেটা এইটা হয়তো বড্ড বেশি অনেক বিতর্কিত জায়গায় আমরা ভাবনা। ভুল করে আমরা ফেলি। ভুল করি, আমরা কমার্শিয়াল ব্যাপারটা বুঝি না। কমার্শিয়াল মানেই বুঝি না। ভাবি যে বোধহয় আমরা খানিকটা সত্যি বুঝি না। নাচ গান হয়ে গেলেই বোধহয় কমার্শিয়াল হয়ে হুম। গেল। সেটা আমাদের ধারণা, সেটা বোধহয় ঠিক ধারণা না, ভুল। একটা একটা টোটালিটির মানে সবটাই থাকবে। মূল তো একটা হচ্ছে একটা 3 ঘন্টার আমরা একটা প্রোডাকশন নিয়ে যাচ্ছি, যে প্রোডাকশনটা একটা গল্প বলে। সেই গল্পটার থেকে যদি শুধু এই কমার্শিয়াল না হলে চলবে না এই ভাবনাটা মাথায় ঢুকে যায়, তাহলে মনে হয় সেই ভাবনাটা ভুলই। সেটা আমাদের হ্যাঁ, ব্যক্তিগত। আমার তখন বয়স 6 হবে। আমি বাড়ি থেকে পালিয়ে একটা যাত্রা আমার পাড়াতে দেখতে গিয়েছিলাম, যাত্রার নাম ছিল হরিশ্চন্দ্র শৈব্বা। সেটা কি করে কমার্শিয়াল হলো? তখন একটা কমার্শিয়াল প্রসেস নেওয়া হতো। 3-4টে সিনের পরে একটা সখীর নাচ হতো, হুম, একটা গ্রুপ মেয়েরা Group আসতো, of- তারা নাচতো। আর সেই সময় যারা যারা ওই দর্শক থাকতেন তারা গিয়ে ওই একটু, কেউ কেউ দেখতেন, কেউ গিয়ে একটুখানি বাদাম খেতেন, কেউ একটু উঠে যেতেন, একটু বাথরুম করতে যেতেন। এইগুলো তখন ওই ফিলার গুলো দেওয়া হতো। হুম, হুম। তা এখন তো যাত্রাটা পুরোটাই একটা ফিলার সর্বস্ব ওই যে যাত্রা হয়ে যেটা গেছে। বলছিলে তুমি, বিবর্তন। আমরা পুরোটাই বিবর্তিত মানে হতে হতে সে হতে হতে তো এখন তো মানে রান, একদম রান, মানে একটা সিন শেষ আরেকটা সিন শুরু হওয়ার মধ্যবর্তীর কোনো মানে জাস্ট কিছু নেই, কোনো গ্যাপ নেই। কোনো গ্যাপ কোনো নেই। gap নেই। না, মনে এই- হবে টোটালি চলছে। জাস্ট একটা ছবির মতো একটা জায়গা, দৃশ্যটা অফ হয়ে গেল আর একটা শুরু হয়ে গেল। সেই দুটো দৃশ্য শেষ আর শুরুর মাঝখানে কিন্তু কোনো শুধু মুহূর্তের একটা অন্ধকার, ওটাই হচ্ছে ফিল। হ্যাঁ, এখন তার মানে এই কমার্শিয়াল যাত্রা আর তার ভবিষ্যৎ, আর প্রকৃত কমার্শিয়াল যাত্রার ভবিষ্যৎ, এই দুটো নিয়ে ভাবতে হবে। দুটো নিয়ে ভাবতে হবে। দুটো নিয়েই ভাবতে হবে। তোমরা এত বছর অভিনয় শিল্পের সাথে জড়িত, কখনো সিনেমায় আসতে ইচ্ছা হয়নি নাকি? না সিনেমা থেকে তোমাদেরকে ডাকেনি? বা এখন এত যে সিরিয়াল চলছে, সিরিয়ালের প্রকোপ, মানুষের ঘরে ঘরে সিরিয়াল দেখছে, কখনো ইচ্ছা হয়নি? বা সেখান থেকে কখনো বলেনি যে তোমরা এখানে অভিনয় এই করে উত্তরটা তুমি দেবে নাকি আমি দিই? তোমারটা তুমি বলো, আমারটা আমি বলি। হ্যাঁ, ডাকেনি মানে কি অ্যাকচুয়ালি আমার যখন বয়সটা খুব কম ছিল, খুবই কম, যখন মানে 16, 17, 18 এরকম, আহ, আমি একটু আধটু চেষ্টা যে করিনি সিনেমার জন্য তা না, কিন্তু তখন যে কোনো কারণেই হোক হয়নি, ক্লিক করেনি ব্যাপারটা। আর তারপরে আমি তো যাত্রায় চলে গেলাম, কিন্তু আমার ক্যামেরাতে কাজ করার খুব ইচ্ছে, মানে এখন তো আর সেই বয়সটা পেরিয়ে এসেছি। এখন চরিত্র অভিনেতা অভিনেত্রী আমরা যাত্রাতেই। আমরা এখন মূল নায়ক নায়িকা তো করি না, আমরা চরিত্র অভিনেতা অভিনেত্রীতে শিফট করে গেছি বহুদিন। আমাদের নিচে সেকেন্ড নায়ক নায়িকা যারা করেন। আর ইনফ্যাক্ট সত্যি কথা বলতে তখনকার বাংলা ছবির যে কনসেপ্ট ধারটা ছিল, ওই গাছের ডাল ধরে নায়িকারা শুধুই ফুল, টবে ফুল সাজানো থাকবে, আমি সেই সময় চান্স পেলে হয়তো আমাকে সেটাই করতে হতো। তো সামাও ওই সময়টা আমাকে ক্লিক করেনি। সরি, হয়তো আমার যাত্রায় আসার ছিল তাই হয়তো ক্লিক করেনি। কিন্তু এখন এখন যে ঘরানার ছবিগুলো হয়, সেসব ছবিতে সেই সব ছবিতে যে সমস্ত চরিত্রাভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন, সব সরি সবাই খুব পাওয়ারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস, ওইগুলো দেখলে খুব লোভ হয় অভিনেত্রী হিসেবে নিজেকে ওখানে দেখতে, কিন্তু সে সুযোগ হয় না। সামাও কেউ ডাকেন না, মানে সত্যি কখনো কথাটাই কোনো বলছি। অফার আসেনি তোমার কাছে? না, আমি অফার, সেই অর্থে সিনেমার অফার সত্যি আসেনি। 2017 সালে আমি মুর্শিদাবাদ থেকে যাত্রা করে ফিরছি গাড়িতে, হঠাৎ আমাদের যাত্রার রিনাউন্ড রাইটার, আমাদের বন্ধু মঞ্জিল আমাকে ফোন করলো, কাঞ্চিদি তুমি ফ্রি আছো কালকে? আমি মুর্শিদাবাদ থেকে ফিরছি, কালকে ফ্রি আছি। বললো তুমি সকালবেলা এই জায়গাটা পৌঁছে যেতে পারবে? একটা খুব ভালো ডিরেক্টর একটা বাংলা ছবি করছে, তোমরা একটা বেশ সুন্দর ক্যারেক্টার। মঞ্জিল আমাকে যেভাবে বোঝালো, আমি তখন দেখলাম যে ঠিক আছে চলো যাই। সিনেমায় অফার যখন আসছে নানান দিক থেকে দরজাটা খোলা দরকার, কারণ
যাত্রা আছে ঠিকই, পাশাপাশি যদি ক্যামেরার কিছু কাজ করা যায়। তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাব, পৌঁছে যাবো, ঠিকানা ঠিকানা দিয়ে দিল। আমি গাড়িতে ঘুমিয়ে পড়লাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে সকালবেলা এসে ভোরবেলা ঘুম থেকে খানিকক্ষণ উঠে গিয়ে আমাকে 10-11টা, 10:30 না 11টায় কল টাইম দিয়েছিল। আমি চলে গেলাম, গিয়ে দেখলাম যে আমি ভাবলাম যে যাক কি দেবে না দেবে। সেখানে সেই ক্যারেক্টারটা আমি দেখলাম একটা নামহীন ক্যারেক্টার, একটা জনয়িকা, তার কোনো নাম নেই। তার কাজটা কি, শুধু একটা করিডোর মেডিকেল একটা নার্সিং হোমে তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, হিরো গাড়ি চালিয়ে নিয়ে এসেছে, আমি করিডোর দিয়ে জাস্ট হেঁটে যাচ্ছি, হাজবেন্ডকে মানে সেই ট্যাক্সি ড্রাইভারকে আমি থ্যাংক ইউ জানাতে যাচ্ছি। আচ্ছা। তার কোনো নাম নেই। এবার আমি তখন সেই মুহূর্তে যখন আমাকে এটা বললো, আমি তখন মঞ্জিলের কথার সঙ্গে মেলাতে পারছি না। এবার ভাবছি ও ওর জায়গা থেকে বলেছে, কাঞ্চিদিকে বলেছে আবদার করে চলে যাও, আমিও চলে এসেছি নাচতে নাচতে সিনেমা করব বলে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা কি আমার করাটা উচিত হবে। আমি উচিত হবে মানে আমি কোনো বড় বিশাল কোনো কেউ কেটা না, যে আমি আমি ভাবছি যাত্রায় আমার এই মুহূর্তে যে জায়গায় আমি বিলং করছি আছি, আমার কি চরিত্রটা উইদাউট এনি নাম, জনৈকা ক্যারেক্টার, কোনো কিছু নেই, জাস্ট করিডোর দিয়ে এটা গিয়ে হিরোকে দুটো ডায়লগ বলা, একটা ধন্যবাদ দেওয়া, একটা টাকা দেওয়া, এটা কি করা উচিত হবে? তারপর আমি ভাবছিলাম যে বেরিয়ে যাওয়াটাও ভালো দেখাবে না। তখন আমি বললাম না করি, আমি তো ক্যামেরার কিছু বুঝি না, আমি দেখি না, এটাকে আমি রিহার্সাল হিসেবেই নিই, স্পোর্টিংলি নিলাম এবং করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানুষ কিন্তু বলে দিদি আপনাকে ওই ছবিটাতে দেখলাম। ওইটাই আমার অ্যাচিভমেন্ট। এবং মিথ্যা কথা বলবো না, সেই ডিরেক্টর পরবর্তীকালে একটা খুব হিট ছবিতে আমাকে বিশাল কোনো ক্যারেক্টার না হলে একটা প্রায়োরিটাইজ ক্যারেক্টার দিয়ে, আমাকে ছোট্ট ক্যারেক্টার দিয়ে খুব সম্মান দিয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি তার জন্য তার কাছে কৃতজ্ঞ। আমি জানি না নামটা এখানে বলা উচিত হবে কিনা, সেই জন্য আমি নিশ্চয়ই বলছি। বলা। রাজা চন্দ। আচ্ছা। হ্যাঁ, আমি গার্লফ্রেন্ড করেছিলাম জনৈকার চরিত্রে, করিডোর দিয়ে হেঁটে যাওয়া বনির সঙ্গে, তাও ডাইরেক্ট বনির সঙ্গে বোধহয় কোনো ডায়লগ ছিল না, মনে পড়ছে না, আমার আমার কিছুই ছিল না, আমি জাস্ট হেঁটে আসছি, একটা কিভাবে কি সব টেক টেক বলে আলাদা পাবো। আর সেই রাজাচন্দ্রই আমাকে কিন্তু পরবর্তীকালে তার সুলতান ছবিতে একটা ছোট্ট ক্যারেক্টার, কমেডি চরিত্র, কিন্তু খুব সম্মান দিয়ে ডেকে নিয়ে গিয়ে ওই 2017 সালেই আমাকে করিয়েছিল। আমি মানে সেই ওই দুটো ছবি করেছি। কিন্তু তারপরে আমি আমি নাম করছি না, আমি অনেক ডিরেক্টরকে বলেছি যে আমার আমার অভিনেত্রী খিদে থেকে আমি বলেছি যে আমি ক্যামেরাটাতে যে পারবো, মানে অনেকেই হয়তো বা ভাবেন, এটা আমার ধারণা, যে ওনারা যাত্রা করেন তো হয়তো একটু চড়া দাগ হতে চড়া পারে, সেই জন্য হয়তো ডাকেন loud না, সেই acting। ভরসা করতে, জানি না কি কারণে ডাকে না, কিংবা আবার এটাও হতে পারে যে ওনারা যাত্রা করেন সময় দিতে পারবেন না, সেই জন্যও হয়তো ডাকেন, আমি আই ডোন্ট নো দ্য রিজন। কিন্তু আমি এটা জানি যে সিনেমা জগতের প্রত্যেকে আমাদেরকে ভীষণ, সবাই খুব ভালোবাসে, সবাই চেনে, কারণ সিনেমার এমন কোনো মানুষ নেই যারা যাত্রা করেননি। তাই যাত্রা করার সুবাদে প্রত্যেকে চেনে, নাটকের জগতের প্রত্যেকে চেনে, প্রত্যেকে চেনে। সম্মান করে। এবং আমার আমার যে ক্যামেরায় সুযোগ হয়নি, সে দুঃখটা যে আমার আছে, সেটা ফেসবুকেও সবাই দেখে, কারণ আমি রিল বানিয়ে নিজেই বলে এই তো আমি ডিরেক্টর, আমি রাইটার, আমি করলাম, এই তো আমাকে বেশ সুন্দর দেখতে, তবু যে কেন চান্স পেলাম না, এরকম সব মজা করি আর কি। কেন জানি না হয়নি, বাট আমার একটু ইচ্ছে ছিল, খিদে ছিল, যে একটা পয়সার দরকার নেই আমার। আমি ইভেন এও বলেছি ডিরেক্টরদের কাছে, এও বলেছি যে আই ডোন্ট নিড মানি, আমার টাকা রোজগারের জায়গা আছে, আপনাদের যেটা মনে হবে যে পরিশ্রম করতে এসেছে দেবেন, আমার টাকার জন্য না, আমার অভিনয়ের খিদে থেকে আমি খিদে থেকে। চেয়েছিলাম যে একটা এমন ক্যারেক্টার করি যেটা ক্যামেরায় মুখ দেখাবার জন্য না, ওই লোভ নেই। ক্যামেরার বাহ, কাকুলিদি ক্যামেরায় অভিনয় করলেন, বাহ বেশ ভালো লাগলো, তো এইটা এই এই শোনার লোভে একটা ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছে আমার পূরণ হয়নি, আর মনে হয় না আর কোনোদিন হবে কিন্তু এই বলেও। রিসেন্টলি যে বিনোদিনী সিনেমাতে বিনোদিনী একটা সিনেমাতে আমি আর অনল দুটো হ্যাঁ। ভীষণ ভালো চান্স পেয়েছিলাম, কিন্তু আমরা আমাদের যাত্রার শো এর সঙ্গে ডেটটা ম্যাচ করাতে পারিনি, সেটা একটা আমাদের আচ্ছা, সেটা কি করা যেত না যে শোটাকে ক্যান্সেল করে দিয়ে শুটিং করাটা, মানে না কোন জায়গায় সেটা গিয়ে আটকে না, তোমার মনে সেটা হলো যে- সেটাতেও কিন্তু আমাদের প্রডিউসার রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু সিনেমার ব্যাপারটা ক্যামেরায় অত লং টাইম কাজ না করলেও ব্যাপারটা তো সম্বন্ধে ধারণা আছে, হয়তো দুটো ডেট বললো, তিনটে ডেট বললো, কোনো কারণে সেটা একটা এমন একটা আরেকটা ডেট বাড়লো, কি এমন সময় ডাবিং হলো, কি এমন সময় একটা আমার থেকে সিনেমায়, আমাদের থেকে সিনেমায় যাদের প্রায়োরিটি বেশি, তাদের একটা ডেট ম্যাচ করানোর জন্য হয়তো এমন একটা ডেট ফেললো যেখানে আমার শো নেওয়া হয়ে গেছে, সেখানে আমাদের কিছুতেই পাবে না। তখন আমি না পারবো যাত্রার প্রতি জাস্টিস করতে, না পারবো ওটার প্রতি জাস্টিস করতে, এবং তাই আমার মনে হয় যে যেহেতু তারাও অসুবিধায় পড়বেন। ওখানে সেটা কমিটমেন্টটা কম- আরেকটা বিশাল ব্যাপার, দুটো হাজার হাজার জায়গাতেই মানুষ। যেখানে আমি কমিটমেন্ট করব, সেখানে আমাকে দুটো জায়গাতেই আমাকে অনেস্ট থাকতে হবে। হুম। সেই জায়গাতে মনে হয়েছে যে যদি কোনো কারণে এই দুটো ডেট, তিনটে ডেটের জায়গায় কোনো কারণে চারটে ডেট হয়ে যায়,
কি 5টা ডেট লেগে যায়। যদিও পরবর্তীকালে সিনেমাটা দেখে আমাদের জন্য যে ক্যারেক্টারটা ভাবা হয়েছিল সেটা দেখে মনে হয়েছিল যে এটা না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু পরবর্তীকালে শুনেছিলাম যে ওটাতে আমরা ছিলাম না বলেই চরিত্র দুটো কমিয়ে দেওয়া হয়েছিল ওদের কাছ থেকে, যেটা শোনা। কিন্তু উই আর গ্রেটফুল যে টাইটেল কার্ডে আমার আর অনলের নামটা রেখেছেন, কারণ ওদের বিনোদিনী সম্পর্কিত যা যা পোস্ট হয়েছে আমি প্রত্যেকটা পোস্ট ওদেরকে সমর্থন করেছি, আম, ওদের উইশ করেছি, কারণ আমরা না থেকেও ওই প্রোডাকশনটার সঙ্গে খুব জড়িয়ে ছিলাম। সেই জন্য এই প্রোডাকশনটার ভালো চেয়েছি সবসময়, সবারই ভালো চাই, কিন্তু এই প্রোডাকশনটা আমাদের একটা সত্যি সুযোগ দিয়েছিল, কিন্তু সেটা আমরা পারিনি নিতে। এবারে আমাদের যখন অফ টাইম হয় তখন যদি কেউ করেন এরকম ওই ওই লোভটুকু রয়েছে যে আমি খুব একটা মনে হয় ফেল করতাম না। টেকনিক্যাল ব্যাপারটা হয়তো বলতো যে কাকুলিদি আলোটা গার্ড হচ্ছে, একটু সরে দাঁড়াও। যাত্রা স্টেজটাতে যেমন আমাকে এখন আর কিছু বলতে হবে না, সেটা একদিনে হয়নি, আমার 39 বছর দীর্ঘ রানিং বছর। যাত্রায়। এমনি ক্যামেরার সামনে দাঁড়ালেও হয়তো বলতো কাকুলিদি একটু সরে দাঁড়াও, আলোটা গার্ড হচ্ছে। হয়তো এই জায়গাটুকুতে অভিনয়ের জায়গাটা আমার মনে হয় যেটা যাত্রা, সেটা শুধু ব্যালেন্সটা একটু এদিক ওদিক আছে, একটু কম একটু বেশি, একটু এই তো বেশি। এইটু বেসিক অনন্ত- অভিনয়তে কোনো। অনন্দের ক্ষেত্রে না আমার মানে অ্যাকচুয়ালি ছবির অফার সেই অর্থে আমার কাছে আসেনি। আর এখন যদি বলো তাহলে বলবো যে এখন ছবি বানানোর একটা তাগিদ আছে আমার। আচ্ছা, আমার একটা তাগিদ আছে এবং সেটা অবশ্যই ওর যে আক্ষেপ, ওর খিদেটা মেটানোর জন্যই এই তাগিদটা আমার বেশি কাজ করছে। যাত্রায় তো এত বছর স্ক্রিপ্ট করলাম, এবার সিনেমাতে একটা ভালো স্ক্রিপ্ট ওকে ইউটিলাইজ করে যদি করা যায়, এরকম একটা ভাবনা আমার আছে। তবে আমরা কিন্তু আশিস মিত্রর সঙ্গে কাজ করেছি, এবং আশিস দা খুব আফসোস করেছিলেন যে কাকুলি তোমার সঙ্গে বড্ড দেরিতে আলাপ হলো, তোমার সঙ্গে আগে আলাপ হলে আমি তোমাকে সিনেমায় ব্যবহার করতাম। বীরেশ দা খুব আমাদের দুজনকে খুব স্নেহ করেন। বীরেশ দা বীরেশ বলে, চ্যাটার্জি। বীরেশ চ্যাটার্জি, যে আহ, আহ, আমার দুর্ভাগ্য যে আমার সুসময় তোমাদের সঙ্গে আলাপ হলো, মানে সুসময় মানে কি, আমার সময় যখন বীরেশদার ফুল ফ্লেজেড মানে সুপারহিট ডিরেকশনের সমস্ত হিট হিট বই, তখন তোমাদের সঙ্গে আলাপটা হলো না। বলেছেন বিষ্ণুপাল চৌধুরী, আমার একটা সৌভাগ্য হয়েছিল বিষ্ণুদা, বিষ্ণুদা, আমি মানুষটার সঙ্গে বড় অল্প দিনের পরিচয়, একটা কাজ আমাকে বিষ্ণুদা পড়িয়েছিল, দ্যাট ইজ ওয়াটার ব্যালেতে আমাকে একটা ভয়েস করিয়েছিলেন। তারপরে বিষ্ণুদা চলে গেলেন, খুব মানুষটাকে মিস করি। বিষ্ণুদা আমাকে একটা বিষ্ণুদাও বলেছিল অনেকগুলো স্ক্রিপ্ট যে ছোট ছবি করবো কাকুলি তোমাকে নিয়ে, তুমি ক্যামেরার জন্য জন্মেছো, কিন্তু জন্মেছি শুধু শুনেই গেলাম, জন্মাতে আর পারলাম না, এই আর কি। আমরা এই সিনেমার সাথে ইটালির থেকে আবার যাত্রার জার্নিতেই ফিরে যাই, যেটা তোমাদের কাছে এই যে জার্নি, এত ঘাম, এত পরিশ্রম, এত রক্ত ছড়াতে হয়েছে, তার নিয়ে যদি কিছু বলো আমাদেরকে, যে কি পরিশ্রমটাই না করতে হয়েছে যাত্রার অনল কাকলি হয়ে ওঠার আজকের জায়গায়। ও বাবা, তার কিছু ভীষণ কঠিন ব্যাপার, ভীষণ কঠিন লড়াই ছিল, কিন্তু তখন না লড়াইটাকে এনজয় করেছি। মানে অ্যাকচুয়ালি আমরা যখন জুনিয়র আর্টিস্ট হিসেবে, আমি একটু বলে নিও, তারপর তুমি ধরে নিও, কারণ ও জানে যে কাকুলি বলতে শুরু করলে আর ঢোকার চান্স পায় না। তো আমরা তখন না না, এই কারণে জার্নিটাকে, কথা হচ্ছে কাকুলি বলার শুরু করলে ঢোকার চান্স পায় না, এই জন্যই আমি পার্টটাও কিন্তু কম নিই, আমার যাত্রার ওকেই পার্টটা বেশি দিই। তো আমরা না তখন জার্নিটাকে এনজয় করেছি। সত্যি কথা বলতে আমরা যখন আলাদা ছিলাম, ওটা বলবো, আমরা যখন আলাদা ছিলাম, আমি বলছি আমার পেটে যখন আমার মেয়ে, তখন কিন্তু যাত্রায় হোটেল কনসেপ্ট চলে এসছে, তখন কিন্তু আচ্ছা। ভৈরব মামার দলে, ভৈরব অপেরা। তার আগে হোটেলে না 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 না, আমি আমার 7.5 মাস পর্যন্ত প্রেগনেন্সি নিয়ে আমি যাত্রা করেছি মাঠে, এবং তখন আমি হোটেল পাইনি। এবং তখন ওই ট্রেনে বা না না বাসে না, যাতায়াত করে। গাড়িতেই যাই, দলের বাস, দলের কিন্তু বাস, থাকতে দিত হয়তো স্কুল বাড়ি, বাড়িতে, লোকের বাড়ি, লোকের ক্লাব বাড়ি। ঘর। তখন কিন্তু আমি পরিচিত হয়ে গেছি পশ্চিমবাংলায়, মানে কাকুলি চৌধুরী তখন ওই মানে যেটা কষ্ট ছিল, বিদ্যুতের খুব অভাব ছিল, হ্যাঁ, হ্যাঁ। আর খাবার জল পুকুরে স্নান, পুকুরে, সেই পুকুরের ওই জলই অবস্থায় ওই ফটকিরি দিয়ে ওই খাওয়া। পুকুরের জলই আমরা খাবার খেয়েছি। ওপারে গরুকে তখন গায়ে মিনারেল বসে গরু ওয়াটারও, চান করছে, এপারের জল তুলে নিয়ে ফটকিরি দিয়ে সেটা ড্রিঙ্কিং ওয়াটার। মিনারেল ওয়াটারও বেরোয়নি, কিছুই বেরোয়নি। আমি প্রেগনেন্সি নিয়ে 7.5 মাস পর্যন্ত 149 নাইটস যাত্রা করেছি, আহ, কিন্তু হোটেল পাইনি। তখনও মানে তখন না নিজেকে প্রমাণ করে ডিমান্ড তৈরি বেসিসে ওইগুলো দেওয়া হতো, হোটেল প্রাইভেট। আর তখন না আমাদের একটা
তাগিদ ছিল যে আমরা ভালো কাজ করলে, আমাদের নাম ডাক হলে আমরা ওটা পাবো, ওই ফেসিলিটিসটা পাবো। এখনকার দিনে যেমন, আর তখন না গরমে, এখন যেমন গরমে কষ্টটা প্রবল হয়, তখন অত গরম পড়তো না আমরা যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম। এখন যে চূড়ান্ত গরম, আর আমরা অভাব সঙ্গে নিয়ে এসেছিলাম তো, আমরা দুজনেই অভাব সঙ্গে নিয়ে এসেছিলাম তো, আমাদের এটা ছাড়া কোনো অপশন ছিল না। কিন্তু এখনকার জেনারেশন, তারা আসেই বাড়িতে 2-3টে এসি লাগে। তুমি যেটা বললে যে কষ্টের কথা, ভয়ঙ্কর রক্ত ঝরা, সে চিত্তরঞ্জন যে আমাদের লোকোমোটিভ ওয়ার্কস, যেখানে ওই চিত্তরঞ্জন শ্রীলতা ইনস্টিটিউটে শো হচ্ছে, সকালবেলা দল পৌঁছেছে, বাসে করে গেছি। মাঠে তখন ক্রিকেট খেলা হতো, মানে যাত্রার দলের টিম এবং লোকাল টিম। আচ্ছা, নেমেই আগে সকালে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, হতে হতে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু পরেই চলে গেলাম, একটা স্কুল বাড়িতে থাকতে দিয়েছিল। গিয়ে আমার একজন সহ অভিনেতাকে বললাম, দেখো তো শরীরটা কেমন লাগছে, পেছন ফেরো, গেঞ্জিটা তুলে হলো, তোমার তো পক্স হবে, পক্স আসছে। এখন বলো কি, বলতে বলতে 1 ঘন্টার মধ্যে কাঁপিয়ে জ্বর, শুয়ে পড়লাম। সন্ধ্যেবেলা শো, বললো তুমি একটু মেথি খাও, একটু মেথির জল ভিজিয়ে, ঘন্টাখানেক ভিজিয়ে রেখে খাইয়ে দিল, আর একদম গা ভর্তি হয়ে মেথি পক্স বেরিয়ে এলো। সন্ধ্যেবেলা ওই নিয়ে শো করলাম। করে আমার মনে আছে, আমার শ্রদ্ধেয় দাদা এবং আমাদের সংস্কৃতি জগতের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি তপন গাঙ্গুলি, তপন দা তখন টপ আর্টিস্ট, তপন দা গাড়ি করে আমাকে বালির বাড়িতে এসে নামিয়ে দিয়ে গেল। 2 দিন ছুটি, তারপরের দিন থেকে আবার শো আছে। আচ্ছা, ওই অবস্থা। ওই না, 2 দিন ছুটি বলে নামিয়ে দিয়ে গেল, যেমন নামিয়ে দিয়ে গেল, সারাদিন পক্স বেড়েছে, তার সঙ্গে ব্লাড ডিসেন্ট্রি। রাত্রিবেলা 11টার সময় আমাকে নিয়ে আমার মা এবং পাড়ার 2-1 জন তারা এসে আরজি করে তুললো। আরজি করে ভর্তি নিল না, বেলেঘাট আইডি, সেখানে তো ইনফেকশাস ডিজিজ নেবে না। একটা নতুন বিল্ডিং হচ্ছিল, সেখানে ঢুকিয়ে দিয়েছে। সেই বিল্ডিং এর ওপর তলায় আমি একা পেশেন্ট, একটার 40 ওয়াটের ল্যাম্প জ্বলছে, আর তার জানলা দিয়ে পাশে দেখছি লেখা রয়েছে মর্গ। ওখানে রাত্রিবাস হলো আমার। পরের দিন সকালবেলায় ডাক্তার এলো, দেখলো, মা এলো। মা আসার পরে মা বন্ড দিয়ে বললো, মা আমাকে নিয়ে চলো। তার মধ্যে আমার ডিসেন্ট্রিটা অ্যারেস্ট হয়েছিল। মাকে বললাম, বাড়ি নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্তে, তুমি কিন্তু যাত্রাটি করতে যেতে পারবে না, এই শরীর নিয়ে কিন্তু আমি বেরোতে দেবো না। আমি বললাম, না কোনো মানেই নেই, এসব হয় নাকি। বাড়ি চলে গেছি। যাওয়ার পর এদিকে আমার ম্যানেজার দেখতে এসছে বাড়িতে, সে চুপি চুপি বলছে, যাবে তো? আমি বললাম, হ্যাঁ। তখন তাকে বলো ওই সময় আসতে। পরের তখন দিন তো ফোনের কোনো ব্যাপার ছিল না। পরের দিন তপন দা গাড়ি করে এসে বাড়ির সামনে, একটু গলির বাইরে ছিল। মায়েরা তখন কি হতো, সবাইকে খাইয়ে দেয়, আমার গ্রামের বাড়ির কথা বলছি, বালি, খাইয়ে দেয়। 3টে 3:30 মা খেতে বসেছেন, আর ওই ফাঁকে আমি কম্বল মুড়ি দিয়ে পিঠে ব্যাগ নিয়ে আমি বেরিয়ে শুধু মাকে বললাম, মা আসছি, বলে বেরিয়ে গেছি। মা এঁঠো হাতে কাঁদতে কাঁদতে হাউ হাউ করে গড়ি পর্যন্ত ছুটে এসছে। আমি পেছন ফিরে তাকাইনি। বেরিয়ে গিয়ে 16 দিন বাদে ফিরেছিলাম নর্থ বেঙ্গল থেকে। সেই পক্স আমার গায়ে বড় হয়েছে, সেই পক্স ফেটেছে, সেই পক্স সেরেছে, তারপর বাড়ি এসেছি। তারপর আমার মায়ের সঙ্গে 7 দিন কথা বন্ধ ছিল। অভিমান। কিন্তু কমিটমেন্টটা এই এখন যে জায়গাতে, সুযোগ সুবিধাটা তাও পাওয়া যায় যাত্রায় আসলে, যেটা তাও না বলছিলে, ওটাই পাওয়া যায় আগে, এখন পাওয়া যায়। তাও তোমাদের না। সময় তো সেই তার কোনো না, আমরা অনেক স্ট্রাগল করে ওই সুযোগ না, সুবিধা একটা পেয়েছি। জিনিস কি বলি, তখন কিন্তু একটা ব্যাপার ছিল, যেমন এখন যে যাত্রাগুলো হয় সেগুলো বেশিরভাগ পাড়ায় পাড়ায় হচ্ছে। গ্রামের ভেতরে ধরো বাস যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে 4 কিলোমিটার ভ্যান, পা চালানো ভ্যানে করে স্পট, এবং এই 4 কিলোমিটার 2 কিলোমিটার 2.5 কিলোমিটার আমাদের তো শিল্পীরা হেঁটে চলে যায়। আচ্ছা, এই তীব্র গরমে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না। শোয়ের পরে কোনো মাল আবার পৌঁছে দেওয়ার কোনো ভ্যান নেই, পরের দিন সকাল হয়ে যাচ্ছে, তারপরে ভ্যানে করে। তখন কিন্তু এই যাত্রাটা ছিল, তখন এই যাত্রাটা ছিল না, তখন যাত্রাটা ছিল কিন্তু মেইন রাস্তার মেইন রাস্তার উপর। আর সব চ্যারিটি যাত্রা, সন্ধ্যে 6টা-7টার মধ্যে যাত্রা আরম্ভ চ্যারিটি হয়ে হোক, যাচ্ছে। ফ্রি হোক, যাই হোক, সবই মেইন রাস্তার কারণ উপর। এত এই পাড়াই তো কষ্টটা তখন ছিল না। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে, তখন কিন্তু এত গ্লোবালাইজড ছিল না, এত গ্লোবালাইজেশন ছিল না, এত অভাব ছিল না। প্রচন্ড ভাবেই কিন্তু আমরা মাঠে টাটে হাওয়া কিন্তু বাতাস চলে গেছি, পেয়েছি। মানে টয়লেট মাত্রই মাঠ, তখন মাঠ, টয়লেট ফাঁকা মাঠ, মাত্রই কিন্তু মাঠ। মহিলাদের ক্ষেত্রে না, মহিলারাও মাঠ, মহিলারাও মাঠ, ফাঁকা জায়গায় মাঠে। মানে আমাদের জুনিয়র অবস্থার কথা বলছি, তখনও আমরা এবং মাঠে। আমরা জুনিয়র অবস্থাতে আমি একটুখানি অন্যরকম ছিলাম, আমি একটুখানি লাজ লজ্জা পেতাম, একটু যেতে পারতাম না। এমন হয়েছে আমি শিফট করেই নিয়েছিলাম আমার টয়লেটের টাইম, মানে ইভিনিং এর সূর্য ডুববে তারপর আমি যাবো।
এরকম হ্যাঁ, তো হয়েছে। মানে কিন্তু তার মধ্যে একটা মজা ছিল, মজা ছিল। মানে আমরা একটা কোথায় যেন একটা সেই ধরো একটা স্কুল বাড়িতে থাকতে দিয়েছে, সন্ধে নেমে এসছে, লুঙ্গি পরে খালি গায়ে ফুরফুরে দক্ষিণের হাওয়া, দাঁত ব্রাশ করছি, হঠাৎ একটা প্রাইভেট গাড়ি চো করে প্যান্ডেলের পাশ দিয়ে এসে ঢুকলো, ওটা নায়ক নায়িকা এলো। একরাশ ধুলো নাকের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গাড়িটা এসে দাঁড়ালো। আমি ভাবতাম যে কবে ওইটা কি করলে ওইটা পাওয়া যায়, কি করলে ওইটা পাওয়া যায়? যেটা ওইটা একমাত্র একটা করলে পাওয়া যায়, ওই 4 ফুটের মাঝখানে নিজেকে প্রমাণ ম্যাজিকটা দেখা, ম্যাজিকটা দেখাতে হবে। ওইটাই টার্গেট ছিল। এখন ওইটা কজনের টার্গেট আছে আমি জানি না, মানে এখন এটা বুঝি না। না, এখন আমি না এখন এখন মনে হয় কি সবাই বোধহয় তৈরি হয়ে এসেছে, আদৌ কিন্তু কেউ তৈরি হয়ে আসছে না। টার্গেটের দরকার হয় না, এখন ওটা ছাড়া কেউ আসবেই না। একটা এবিসিডি কিন্তু শিক্ষার প্রয়োজন আছে, দরকার আছে অবশ্যই। সেই শিক্ষার সময়টা অ্যাপ্রেন্টিস কিন্তু আমরা মনে করি আমাদের অ্যাপ্রেন্টিসশিপ ওই টাইমটা যখন আমরা বাস থেকে প্রাইভেটে উঠি, একদম একদম ওইটা। তাই আমার মনে Starter টা হয় দরকার আছে। প্রত্যেক যাত্রা শিল্পীকে অন্তত এখন আর 7 বছর না, অন্তত 3 বছর 3-4 আপনাদের বছর বাসে একটু যেতে হবে। বাসে যাওয়া ওটা দরকার। হচ্ছে অ্যাপ্রেন্টিস পিরিয়ড, একদম ওটা ট্রেনিং পিরিয়ড। ওটা পাস করলে তারপরে আপনাকে আর গাড়ি চাইতে হবে না, এমনি কোম্পানি আপনাকে গাড়ি দেবে। আর তার মধ্যে যদি নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে এবং সে যদি প্রমাণ করে দিতে পারে, তাহলে তাকে আর গাড়িটা চাইতে হয় না। হোটেলটা সেটা। আমাকে দিন, হ্যাঁ, গাড়িটা আমাকে এগুলো দিন, তো- এটা বলতে এগুলো হবে না, তো- প্রডিউসার এগুলো- এমনি দেবে। এগুলো উপরি পাওনা, এগুলো উপরি পাওয়া না, আসল পাওনাটা দর্শকের আসল অ্যাকসেপ্ট, পাওনাটা দর্শকের ওটা accept। দিয়েই মাতোয়ারা আজও পর্যন্ত তাই, আজও তাই। আজও তাই। হ্যাঁ, এখন ইচ্ছে করে, ভালো লাগে। এখন হয় না কি, মানে ধরো যাত্রার পরে আমি এরকম দেখেছি একটা প্রসঙ্গ, এটা মজার প্রসঙ্গ, হ্যাঁ? একটা যাত্রা হলো, যাত্রা হওয়ার পর প্রাইম আর্টিস্ট যারা, তাদের দেখতাম বেরিয়ে গ্রিন রুম থেকে বেরিয়ে গিয়ে কাকে যেন খুঁজছে, কাউকে কিন্তু খুঁজছে না, ওটা ফেস করছে দর্শকে, যাতে দর্শক- যাতে তারা কিছু বলে। এগুলো আবার আমি খুব অবজার্ভ করতাম। এখন হয়তো আমার জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, হয়তো দেখলাম, এখন মনে হয় না এখন কেউ এলো না তো, কি এত কম কেন এলো সব শো এর পর। আবার দেখছি জুনিয়র যারা আছে তাদের কাছে অনেক ভিড় করে যাচ্ছে। তখন কিন্তু কোনোদিনও আমার ব্যক্তিগতভাবে স্ট্রাইক করেনি, কারণ আমার মনে হয়েছে যে আমাদের আর ভালো লাগলো বলতে আসার জায়গাটা নেই। এখন তো has এটা taken to be expected যে granted ভালো that করবেনি। এটা 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 ভালো করবেনি, এটা এবার ওনাদের ভেবেই এসছে। ওনাদের ওনাদের টিমে কেউ বাইরে ওনাদের আর team এ কে কি করছে, আর কে কি করছে, আর এটা আমাদের তাদের- ভালো লাগে, তাদের because ভালো ওই লাগে। জুনিয়রদের তো আমরা এখন, আমাদের তো আমরা- কাজটাই এখন জুনিয়রদের তৈরি করা, এবং সেটা কিন্তু তার মধ্যে থেকে কিন্তু রিফ্লেকশনটা আমরা বুঝতে পারি। বুঝতে পারি। Right. এবং এটাই তারা মজা। সব থেকে বড় কথা, তারা মানে দর্শক সেই জুনিয়রদের বলে, সে তো গ্রিন রুমে মেকআপ তুলছে শুনতে পাই, যাবে না কিন্তু এনাদের ছেড়ে কিন্তু যেও না, এনারা কিন্তু এনাদের কাছে থেকে যেও, যতদিন পারবে থেকে যেও, তাহলে কিছু শিখতে পারবে। তখনই বুঝি যে রিফ্লেকশনটা কোথা থেকে কোথায় যাচ্ছে। যেমন আমি বলছি তোমাকে যে সমস্ত রকম পরিস্থিতি, একটা ভূতের ভয়, গ্রামে একটা ভূতের ভয় থাকে। হুম। আমার নিজের এরকম একটা অভিজ্ঞতা আছে। যাত্রা হবে সেদিন রাত্রিরে থাকা, নদীর ধারে একটা স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে দিনের বেলায় আছি, সন্ধ্যেবেলায় চলে গেছি যাত্রা করতে। ওখান থেকে ধরো 500 মিটার দূরে প্যান্ডেল, ঠাকুর রয়েছে, রান্নার ঠাকুর, সে রাত্রিবেলায় মুরগির মাংস রান্না টান্না করবে। আমরা যাত্রা করে ফিরে এসে রাত্রে থাকবো ওখানে, রাত্রে ভাত দিয়ে মুরগির মাংস খেয়ে ঘুমবো। তখন রাত 1:30 2টো বাজে, সব ফিরে এসে দেখছি যে অন্ধকার ঘুটঘুট করছে। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, ইভেন কোনো রকম মোমবাতিও জ্বলছে না, হ্যাজাক নেই। কি ব্যাপার, টর্চ জেলে দেখছি যে ওখানে ঠাকুর শুয়ে আছে, যেখানে রান্না হয় সেখানে যদি রান্না করে সে শুয়ে আছে, এবং শোয়াটা একটা অস্বাভাবিক শোয়া। আরেকজনকে দেখলাম, সে আরেকজন কোথায়, তাকে তার হেল্পার যে, তাকে দেখলাম যে ঠিক ওই যেখানে রান্না হয়েছে উনুনটা, তার পাশেই একটা বড় কোন রকম জানলার রড নেই, এরকম একটা মাটির জানলা, সেই জানলার পেছনটাই সেই নদীটা, সেই নদীর ওপাশটায় গিয়ে টর্চ নিয়ে দেখলাম সেখানে এই নদীর পাড়ে সে সে পড়ে আছে। আর তাহলে কি হলো, একটা সঙ্গে সঙ্গে একটা ধারণা হলো, তাহলে মনে হলো ভূত ভূত আছে। আরো সেটা ডেফিনেট করলো, ওই যে কাঠের জাল দেয়া যে তোমার মাংস, সেটাও কিন্তু রান্না অবস্থায় পড়ে আছে। তার মানে ভূত। এর মধ্যে আরো সবাই আসছে, এসে শুনলো এই কাণ্ড, এই দৃশ্য, একটা ভূত ভূত ভূত, একটা কলরব শুরু হয়ে গেল। আশপাশে গ্রামের লোকজন ছুটে এলো, সব তারাও বিশ্বাস করলো, হ্যাঁ এখানে ভূত আছে, অমুক আছে, তমুক আছে। তারাও এখনো পর্যন্ত ভূতে বিশ্বাসী।
এই হচ্ছে কাণ্ড। শেষে আবিষ্কৃত হলো যেটা, সেটা হচ্ছে যে দুটোতেই এমন মদ্যপান করেছে, সে আর রান্নাই করতে পারেনি। মদ্যপান করতে গিয়ে একজন মাংস কড়া ধুতে গিয়ে ওখানে শুয়ে পড়েছে, আরেকজন রান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। এইগুলো কিন্তু আজকাল কিন্তু আর আর এগুলো দেখা পাওয়া যায় যায় না। না। আর এগুলোই কিন্তু তাড়িয়ে তাড়িয়ে বেড়াতো। আমি অন্তত পরে ভাবতাম এরপরে আরেকটা দিন কি আসবে, যেমন এলো এলো সেরকম দিন। বাস গিয়ে দাঁড়িয়েছে, শীতকাল, ম্যানেজার বললো নামুন নামুন, অন্ধকার। তখন তো মোবাইল নেই, তখন একটা ঠিকানা দেয়া থাকতো, ওই কাগজের ঠিকানাটা ধরে ওই রাত্রিরে যদি দল ঢুকতো তাহলে দলের লোকজনদের ওই থাকার জায়গাটা মোটামুটি একটা বুঝে যেত যে এটা থাকার জায়গা। বেডিং টেডিং নামিয়ে দিয়ে এবার কমিটির যে মেইন তাকে খুঁজতে বেরোতো রাত্রিবেলা ওই অন্ধকারে। কুকুর ডাকছে, শিয়াল ডাকছে, তার মধ্যে দিয়ে বাঁশবাগানের তলা দিয়ে যাত্রার ম্যানেজার যাচ্ছে কমিটির যে হেড তাকে খুঁজতে। সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা। বেডিংটা নামিয়ে দিয়েছে, একটা প্লাস্টিক দিয়ে ঘেরা জায়গা, প্লাস্টিকটা সরিয়ে ঢুকতে হবে। তিন তিন ছজন, আমাদের মনে আছে এখনো, চারজন কি ছজন বেডিং ছেলেরা পেতে দিয়েছে। আমাদের বেডিং উপরে বাসের ছাদেই বেডিং যায়, সেই বেডিং আচ্ছা। গুলোই আমাদের পার্সোনাল বেডিং। সেগুলোকে ওরা বেঁধে প্রত্যেকদিন দেয়, খুলে দেয়, আবার বেঁধে তুলে নিয়ে নেয়, যেত আর কি। তা ওটা পেতে দিয়েছে, শুয়ে পড়েছি। আর ওই সময় রাত্রের ঘুম, শীতকাল, লেপ টেপ মুড়ি দিয়ে, কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়েছি। একটু পরেই, খানিক পরে ঘুমও এসেছে বেশ জমিয়ে। হঠাৎ এটা হইচই মতো, এই উঠুন উঠুন, এই এখানে কে শুতে দিয়েছে, এই উঠুন ভাই উঠুন উঠুন, চিৎকার চেঁচামেচি করছে। আমি ঘুম থেকে উঠে যে কি বলবো, যান বাইরে যান, বাইরে যান, বাইরে যান বলছে, শুতে দিল। আশ্চর্য ব্যাপার, উঠে বাইরে এসে দেখলাম একটা খাটিয়াতে একটা ডেড বডি শোয়ানো হয়েছে। তারপরে জানতে পারলাম যে ওটা হচ্ছে ওই শ্মশান যাত্রীদের বিশ্রামাগার, সেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল চট ঘিরে, প্লাস্টিক ঘিরে। মানে সেটাও একটা অভিজ্ঞতা। অনেক রকম অভিজ্ঞতা সত্যি মানে মানে এইগুলো কিন্তু আজকে কেউ না, ফেস করে না, ফেস করবে না। কেউ ফেস করে না। এই যে আনন্দগুলো, এই হ্যাঁ। রাত্রে ডাকাত ধরেছে, তখন আমি প্রাইভেটের শিল্পী। ঝাড়গ্রামের কাছে কলাবনি বলে একটা ফরেস্ট আছে, ঠিক ঝাড়গ্রাম থেকে একটু আগে, লোধাশুলিয়ান ঝাড়গ্রামের ইন বিটুইন। ওদিকে বিনপুর বলে একটা জায়গা, বিনপুর থেকে যাত্রা করে ফিরছি, হঠাৎ দেখছি যে দু তিনটে বাস দাঁড়িয়ে আছে, আর কিছু লোকজন এসে হইচই করে। আর একটা রাতে একটা প্যানিক যখন হয়, যারা প্যানিকড হয় তারা তো আর প্যানিক, তারা প্যানিকড হয়ে গেছে। আর কিছু লোক থাকে তারা কিন্তু প্যানিক ছড়ায়। এই ধরনের প্যানিক ছড়ানোর লোক কিন্তু আমি সেদিন দেখলাম বেশি। যারা প্যানিকড হয়েছিল তাদের সংখ্যা কম। মানে প্যানিকড হয়েছিল কি, চট্টাপুর মেরে কিছু নিয়ে নিয়েছে জিনিসপত্র, তারা প্যানিকড। তা বাদ দিয়ে তারা শুধু মাচিয়ে দিচ্ছে শোর। সেখানে জঙ্গলের দুপাশে কোনো বসতি নেই, সেখানে গোটা চারেক বাস দাঁড়িয়ে আছে, গাড়ির হেডলাইটটা পড়াতে তারা দৌড়ে আসছে। আমার মনে হলো ডাকাতি আসছে, কি ডাকাতি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। তারা ছুটে আসছে, আমি দেখলাম এত ভদ্র পোশাকের তো ডাকাত হবে না। তারপরে তারা জানাতে আসছে যে এখানে ডাকাতি হয়েছে একটু আগে, কলাবনির জায়গায়। তারপর যাই হোক, দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। এবার আমার একটু চিরকালই একটু গাড়ি থেকে নেমে গিয়ে একটু হিরোগিরি করা স্বভাব, এখনো আছে ওটা। টর্চ একটা আমার সবসময় সঙ্গে থাকে, একটা বড় টর্চ। আমি এবার রাস্তায় যাত্রার মরশুম পড়লে প্রত্যেক বছর টর্চ বদল করি। মানে পুলিশের যারা এসকর্ট করেন তাদের কাছ থেকে পছন্দের বড় টর্চ সেল হলেই আমি বলি আমাকে দিন না একটা, গিফট করুন। আমি নিজেই গিফট চেয়ে নিই। সেবার টর্চ জেলে ঢুকেছি, আর তারা ভেবেছে ওদের পুলিশ এসছে। এবার সবাই এসে অভিযোগ করছে, এই হয়েছে সেই হয়েছে। দেখলাম একটা বড় কাঠের গুড়ি, ওটা ফেলা রয়েছে। এবার সবাই মিলে তখন খুব ডাকাতি ডাকাতি হতো ওই সময়। ডাকাতি হতো। আমি বললাম, তুই হাত দিন, দাঁড়িয়ে থাকছেন কি, 50-60টা লোক আছে, এটা সরিয়ে দিন। এটা সরিয়ে দেওয়া হলো, ওই ওই চিৎকার করে বাসটা এগিয়ে গেল। আমার গাড়ি সবার আগে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে খানিকটা দূরে গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। সেই জায়গাটার নাম হচ্ছে লোধাশুলি, বিশাল সেই জঙ্গল বিখ্যাত। ডান দিকে। ওখানে দাঁড়ালাম, বাস বেরিয়ে চলে গেল। খানিকক্ষণ পর তখনও রাত্রির রয়েছে। লোধাশুলির একটা চায়ের দোকান একটা থাকতো, সারা রাত্রি খোলা, ট্রাক ড্রাইভাররা খেত। ওখানে একটা চা খেলাম, চা খেয়ে গাড়িটা নিয়ে স্টার্ট করলাম টুয়ার্ডস খড়গপুর। এবার কলাইকুণ্ডার আগে একটা জঙ্গল আছে। এখন তো বম্বে রোড কেউ মানে অনেক। দেখা, হুম, তখন একটা তখন একচিলতে একটা বম্বে রোড একচিলতে ছিল। বম্বে রোড তখন বম্বে রোডে একটা গাড়ি আর একটা গাড়ি পাস করলে দুটো গাড়িকে একটু কাঁত হতে হতো, সিঙ্গেল রাস্তা। একদম। তা ওখান থেকে যাওয়ার পরে একটু পরেই বাস দেখলাম আবার সেই কাঠের গুড়ি, যেটা একটু আগে দেখে এলাম। বললাম, আমাদের কপালে এটা পড়লো, যে আমি ভয় পাইনি। ওখান থেকে বিনপুর 20 কিলোমিটার 22 কিলোমিটার ভেতর দিয়ে রাস্তা। এবার দাঁড়িয়ে গেছে গাড়ি নিয়ে, আমি এবার আমার সঙ্গে যারা ছিলেন তারা একটু বয়স্ক মানুষ ছিলেন। এই রে খাইছে রে, এবার
শেষ করিয়া দিবে, একবার বাঁচছস এবার আর বাঁচবি না, ওরা একজন অভিনেতা ছিলেন। আমি বললাম দাঁড়াও না, আমার তো খুব ভালো লাগছে। কি করবে? বড় জোর যা আছে নিয়ে নেবে, কিছুই তো নেই, কি থাকবে? থাকার মতো তো কিছু নেই, সোনা দানা তো নেই, কটা টাকা হয়তো আছে, ঠিক দিয়ে দেবো। তা যাই হোক, দরজা কাছে ধাক্কা মারলো, আমি কাজটা নামালাম, অ্যাম্বাসাডার গাড়ি, কাজটা নামিয়েছি। আগেই টর্চ মারলো মুখে, জোনা 15-20 ছিল তার সামনে ঘিরে। এবার একটু দেখে বলে, আরে হিরো হিরো, ছেলে ছেলে, মানে ওরা ওই বিনপুর থেকে যাত্রা দেখে ফেরার পথে ডাকাতি লাস্ট একটা শর্ট নিয়ে বাড়ি যাবে বলে চিনতে পেরে ছেড়ে দিল। এবং তারপর আমিও একটু নামলাম সাহস করে, যারা ছিলেন তারা বলে তারা একটু টয়লেট করে আনি, বলে আমার যারা সয়ারি ছিলেন তারা একটু টয়লেট ছেড়ে নিলেন, আমরা বেরিয়ে গেলাম। এই মজাটা কিন্তু আজকে নেই। ইভেন আমি যাত্রা করতে গিয়ে ফুলকুসমা বলে একটা জায়গা আছে মেদিনীপুরে, সেখানে আমি তখন মানে স্পটেই থাকি, হোটেল কনসেপ্ট এসে গেলেও আমরা তখন হোটেল পাই না, মানে ওই আমাদের থাকতে দিয়েছে যে বাড়িতে, সেই বাড়িতে তখনকার জেনারেশন পড়াশোনা করছে, কিন্তু তার আগের জেনারেশন পর্যন্ত টাকাতে। আর সেই দরজা যখন বন্ধ করলো, সেই শাল কাঠের এরকম করে খিল, সেই দুদিকে গর্ত, এরকম কাঠ ঢুকিয়ে দিল, মানে দরজাটা টেনলেও বাইরে থেকে খোলা যাবে না। আমাদের বললো যে এই বাড়িতে, মানে শুনলাম আসলে ফুসফিসানিতে যে এই বাড়িতে আগের জেনারেশন ডাকাত ছিল, এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ফুলকুসময় আমরা ডাকাতদের বাড়িতে থেকেছি। এবং তখন একটা ব্যাপার ছিল কি, গ্রামের মানুষরা তখন শিল্পীদের নিয়ে না কাড়াকাড়ি করতো, এই আমার বাড়িতে উনি আর তখন তো একটু নামডাক হয়ে গেছে, কাকুলি কাকুলি। এখন তারা হয়তো অনেকে নেই, অনেকে বেঁচে, তুমি আমার বাড়িতে ছিলে অনেক বছর আগে, যখন এসে এখনো বলে। হ্যাঁ, শুধু তাই না, রাত্রে কি খাবে বলো, আমাদের তো রাত্রে খাওয়ার ওরকম এখনকার মতো ছিল না, মানে তখন না আর্টিস্টরা কার বাড়িতে থাকবে, আমার বাড়িতে তুমি থাকবে, ওই আমার বাড়িতে উনি থাকবেন। কিন্তু এখন আমরা আধুনিক হওয়াতে আমি মাঝে মধ্যে ভাবি যে কোথায় আমরা আধুনিক হলাম, এগোলাম কোথায় মানসিকভাবে। এখন আমরা যে সমস্ত যাত্রা করি, এটা জানা উচিত তোমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের যাত্রা শিল্পীদের যে কি চূড়ান্ত কষ্ট, কি ভয়ঙ্কর কষ্ট এই গরমে, ফ্যান থাকে না গ্রিন রুমে। আমি অনল গিয়ে কমিটিকে রিকোয়েস্ট করে জেনারেল গ্রিন রুমে হয় 2টো টেবিল ফ্যান কি 4টে সিলিং ফ্যানের ব্যবস্থা করি। বাথরুম থাকে না, ঢুকতে দেয় না অনেক জায়গায়, 2জন মহিলা থাকে দলে, তাদের টয়লেট করার জায়গা থাকে না, চান করতে দেয় না। এই সমস্যাটা কিন্তু সামগ্রিক, কিন্তু কোন জায়গায় শিক্ষিত ইন্ডাস্ট্রির হলাম, সমস্যা। কোন জায়গায় তাহলে আমরা কোন জায়গায়, মানে আমি তো- এখনো সেটা হ্যাঁ, face করতে এখন হয়। বরং আগে ছিল না, এখন আছে। হ্যাঁ, এটাও আমাদের ফেস করতে এটাও হয়। আমাদের, এবং অনেক টিল দিন। টুডে এখনো পর্যন্ত। এখন যেমন সবচেয়ে অবহেলিত হচ্ছে মঞ্চ, যে মঞ্চের উপর আমরা অভিনয় করি, জাস্ট 4 কোটি এটা 4টে বাঁশ টাঙিয়ে দিয়ে আমাদের রিকুইজিশন, আমরা হয়তো বলেছি, দেখুন এগুলো সব কিন্তু এগ্রিমেন্টে লেখা থাকে, যে আমাদের 6টি ঘর, শিল্পী এবং যারা থাকবেন, একটি রান্নাঘর, একটি জলের ড্রাম, একটা জ্বালানির গ্যাস কিংবা কিছু একটা, এই সমস্তগুলো সব বলা থাকে। তা সত্ত্বেও দেখা গেল যাওয়ার পর সবচেয়ে অবহেলিত দেখলাম স্টেজটা। অথচ পাশেই হয়তো তার পরের দিন, হ্যাঁ। আমাদের পরের দিন হয়তো একটা মাচার শো রয়েছে, ফাংশন, যেটি একটু আগেই সেটা বলছেন, দুর্ধর্ষ সেটা একেবারে দুর্ধর্ষ iron গ্ল্যামারাস structure দিয়ে তৈরি, সেই সবুজ কার্পেট পাতা, কার্পেট পাতা। আমাদের ছেঁড়া চট মাথার উপর, ওই একটা আমাদের হচ্ছে। শুধু গলা দিয়ে বোঝাতে হয়, হ্যাঁ। গলার মডুলেশন দিয়ে বোঝাতে হয় যে এবার আমরা গিয়ে রাজপ্রাসাদে আছি না পুলিশ হ্যাঁ। থানায় রয়েছি। এবার গিয়ে এত আগে struggle আমাদের ঘোষণা করতে হয়, আলোগুলো নিভিয়ে দিন, আমাদের মঞ্চ অন্ধকার করা দরকার। অবহেলিত আমাদের ইন্ডাস্ট্রিটা বড্ড অবহেলিত। চারদিকে মেলার মাইক বাজছে, হ্যাঁ, দুমদুম করে সমস্ত ডিজি বাজছে, ডিজে না, হ্যাঁ, কি বলে, ডিজে যেগুলো ওই জকিরা যেগুলো ধপ 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 করে সে আবার হার্টবিটে মানুষ মরে যাবে এরকম যে অবস্থা, এত এত হাই তার আওয়াজ, এই সমস্ত বাজছেটা যেগুলো বন্ধ করতে বলতে হয়, এগুলো আমাদের পার্ট অফ দ্য লাইফ হয়ে গেছে এখন। এখন আমাদের পার্ট অফ দ্য লাইফ, সবচেয়ে অবহেলিত এটা, সবথেকে অথচ সবচেয়ে বেশি কিন্তু শো হচ্ছে যাত্রা। সবথেকে বেশি শো হচ্ছে, সবথেকে বেশি মানুষ বেশি মানুষ দেখছে, বেশি মানুষ দেখছে, সবথেকে বেশি মানুষের রুটি রোজগার, অথচ এটা কিন্তু সবচেয়ে অবহেলিত। এবার পাশাপাশি আরেকটি মজার ঘটনা এরপরেই আসছে, যেটা খাওয়া পাওয়া গেল না কোনো একটা প্যান্ডেলে। দলে তখন একটা কিরকম হতো, একজনের দায়িত্ব থাকতো, তুমি ভাই যাত্রার পরে হোটেল খুঁজে আসবে, মানে হোটেল মানে ওই যেখানে একটু রুটি ফুটি একটু তরকারি বানিয়ে দেবে, এরকম একটা ব্যবস্থা, প্যান্ডেলের সময় হয় না এরকম। তো একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারই উপরে দায়িত্ব, সে প্রত্যেকদিন দেখে আসে। তো সেদিন বললো যে আমি আজ যাবো না, যে তুই একটু গিয়ে দেখে আয়। তো বললো ঠিক আছে আমি পারবো, দেখ পারবি নিশ্চয়ই।
শোয়ের আগেই তো কথাটা তো বললাম না, আমি বলে এসেছি ওখানে ডিমের কষা আর রুটি, আলু, ডিম পাওয়া মানে যাবে। এগুলো কি অর্গানাইজার না, না, তরফ না থেকে না দেওয়া? না না এগুলো নিজেদেরই, নিজেদের করতে হতো। ঠাকুররাই করে এখন, কিন্তু তখন ঠাকুররা তখন হয়তো করতো না, না এরকম হয়তো না হয়তো করতো না, তখন করতোই না। শুধু টপ শিল্পীদের তখন টপ জন্য শিল্পীদের রান্না হতো, শুধু টপ আর যারা বাকিরা দলের ওই top, যে নিজেরা যেখানে টাকা যেটুকু দিয়ে পায়। দিত, তোমরা তোমাদের মতো এবার যাই হোক, সে করতো। গেল, গিয়ে ঘুরে এলো, দাঁত খোঁচাতে খোঁচাতে, দারুণ পাওয়া যাচ্ছে, কি আছে, একটু এগিয়ে যা, এগিয়ে বাঁদিকে একটা টান দিয়ে দিবি, একটা ছোট্ট ঝুপড়ি মতো আছে খড়ের, ওখানে দেখবি একটা দরজাটা বন্ধ থাকবে, ভেতরে আলো জ্বলছে, শীতকাল তো, ভেতরে আলো জ্বলছে, ওখানে হালকা চিকেনের ঝোল করেছে আর ভাত, রুটি পাবি না। চলে গেল, বিশ্বাস ঠিক আছে, এমন বিশ্বাসযোগ্য হয়ে বললো। এবার সবাই ওখানে খেতে ঢুকলো যাচ্ছে, দাঁত খোঁচাতে আর খোঁচাতে। দাঁত খোঁচা যেগুলো যেহেতু মুরগির মাংস গিয়ে ঢুকলো, এবার যে যাচ্ছে সেই ফিরে আসছে, এগুলো কোথায় পেলাম না তো, বলে, গেছিস তাহলে ওখান থেকে আরেকটু এগিয়ে, ওটা তো বলিনি, আরেকটু এগিয়ে যা, পেটে খিদে, কিন্তু এদিকে খুঁজতে পাঠাচ্ছে, কোথাও কোনো খাদ্য নেই। সে ওইটাকে মজা করে এমন বিশ্বাসযোগ্যতা দিয়ে এসে বললো যে প্রত্যেকেই না একটু একটু করে পেছন পেছন গিয়ে ঘুরে ঘুরে চলে আসছে, কেউ খাবারই পেলো না সারা রাত। এটাই একটা মজা, এ মজাটা কিন্তু আজ আর নেই। না এখন আর নেই, এখন সব কিন্তু- মজা মোবাইলে, কেউ একদম, একা এই থাকুক যে সারাক্ষণ মোবাইলের ওই কথা একটা। বললে, কিছুদিন আগেই একটা খুব বড় বিতর্ক হুম। হয়ে গিয়েছিল, এবং আমি প্রতিবাদ করাতে সেটা মানে এত বিশাল আকার ধারণ করেছিল যে আপনার একটা সিনেমা খারাপ লেগেছে, একটা সিরিজ খারাপ লেগেছে, আপনি সেটা বলছেন, কিন্তু আপনি লোককে ইনসিস্ট করছেন যে আপনারা এই সিনেমাটা দেখবেন না, এই সিরিজটা ওই ওটিটি প্ল্যাটফর্মে রিচার্জ করাবেন না, কারণ ওটা যাত্রার মতো হয়েছে, এত খারাপ দেখা যায় না, মানেটা কি? আপনি কে? আপনি কি জানেন কি যাত্রা সম্বন্ধে? ঠান্ডা ঘরে বসে যাত্রার সম্বন্ধে বলে দিচ্ছেন? যাত্রার মানুষের কষ্ট জানেন? আপনাদের কোনো আইডিয়া আছে যাত্রার লোকের কষ্ট সম্বন্ধে? এই বাস জার্নিটা, এই আমরা তো নয় তবু এখনো অনেক স্ট্রাগল করার পর একটু হোটেল, একটু এসি গাড়িতে যাই, কিন্তু যে টেকনিশিয়ানস, যে সাজঘরের যাদের ছাড়া যাত্রা চলে না, যারা মাথায় ট্রাঙ্ক বয়ে বেড়ায়, হুম। যে বাসের শিল্পীরা যারা সারা জীবন স্ট্রাগল করে যাবে, বাসে কোনোদিন গাড়ির সেই জায়গায় পৌঁছবেন না, যাদের যে ক্যারেক্টার রোল গুলো ছাড়া যাত্রা তো শুধু নায়ক নায়িকা দিয়ে হবে না, তাদেরকেও না। দরকার। তো তারা যখন বেলা 2-2:30টার সময় গিয়ে স্পটে পৌঁছয়, সন্ধ্যে 5টার সময় খায়, তারপরে 2 ঘন্টা কোনো ফ্যান নেই শোয়, তারপরে আবার সারা রাত্রি বাস জার্নি করে, তাদের জার্নিটার সম্বন্ধে জানেন যে না জেনে অশ্রদ্ধা করে দিলেন একটা যাত্রাকে? যাত্রা অত সোজা না, যাত্রা করতে গেলে বুকের পাটা লাগে। যাত্রা ইজ সামথিং, আপনার খারাপ লাগতেই পারে একটা সিনেমা সিরিজ, সেটা আপনার বলার অধিকার আছে, কিন্তু সেটা খারাপ হয়েছে বোঝাতে যাত্রাকে টানবেন না। আমি কিন্তু প্রতিবাদ করব, আমার যাত্রা যেদিন ছেড়ে দেবো সেদিনও যাত্রা সম্বন্ধে কেউ খারাপ, আমি জানি যাত্রারও ভুল আছে, অনেক ঠিক আছে, কিন্তু একটা জিনিস খারাপ হয়েছে সেটা বোঝাতে আমি যাত্রার উদাহরণ মতো কেন? হয়েছে, এটার থেকে বড় অসম্মান দেওয়ার কিছু হয় না। এই অসম্মান আপনি যাত্রাকে করলেন না, আপনি আপনার অশিক্ষাকে অসম্মান, আপনার শিক্ষাকে অসম্মান করলেন, যে আপনি জানেনই না জিনিসটা। তো আমি এটা নিয়ে প্রতিবাদ আছে, করি, না ঠিক নেই না, অনল, ঠিক নেই, মানে ঠিক দেখো, নেই, এগুলো তো কখনোই এগুলো তো কাউকে শিক্ষা দিয়ে তো শিক্ষিত না, করা যাবে শিক্ষিত না। দায়িত্ব তো নিতে, ফেসবুকে যখন মানে কেউ প্রতিবাদটা তো করার প্রতিবাদ জায়গা তো থাকতে মাস্ট, পারে। প্রতিবাদ তো করতেই হবে। তাতে কিন্তু কিছু এই যাত্রায় যখন ধরো এই সিনেমার লোকেরা বা সিরিয়ালের লোকেরা আসছে, যেমন একটু আগেই বলছিলে তুমি অনলদা, যে একটা নির্দিষ্ট অন্তত 3 বছর 4 বছর একটা জিনিসকে শেখা উচিত, হুম। যে কোনো অভিনয় মাধ্যম কেন, যে কোনো জিনিস, একজন ডাক্তারকে ডাক্তার হতে হলেও 5 বছর একদম। পড়তে হয়, 10 বছর পড়তে হয়। তো এই যখন সিনেমা বা সিরিয়াল জগতের লোকেরা যাত্রায় চলে আসছেন, সেটা কি শুধুমাত্র দর্শক টানার জন্য, বিক্রির জন্যই করা হচ্ছে, নাকি না যাত্রায় তাতে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে বা প্রথম যাত্রা কথা বলি, হচ্ছে, আনা হচ্ছে না, আনা হচ্ছিল, ছিল? এখন আর সেই এখন আর হচ্ছে না। সেইটা নেই। এখন বা অনেকেরই সিরিয়াল আমি দেখি যাদের কাজ সিরিয়ালে থাকে না, তারা কিছুদিনের জন্য যাত্রায় চলে যায়। হ্যাঁ, মানে এটা কি, আমার মনে হয়, দেখো, যারা সিরিয়ালে সিনেমায় অভিনয় করেন তারা কিন্তু ভালো অভিনেতা অভিনেত্রী, সবার আগেই তাদের প্রতি সম্মান জানিয়ে একটা কথা বলছি, এই ত্রুটিটা কিন্তু আমাদের ত্রুটি। আমাদের প্রযোজকরা যখন সিনেমার একটা সময় ছিল, যখন একসঙ্গে অনেক সিনেমা শিল্পীরা এসেছিলেন, আমাদের তখন জার্নিটা শুরু। একদম সেই হুম, সময় আমি ঢুকলো। 25-30 সেই বছর, সময় 25 বছর, ধরো 25 বছর আগের কথা বলছি। সেই সময় আহ, শুধু কিন্তু বাণিজ্যিক সফলতাটা পেয়েছেন প্রডিউসার, আর পেয়েছেন যারা এসেছেন তারা, প্রচুর টাকা তারা উপার্জন করে নিয়ে গেছে, কিন্তু গ্রামের দর্শক কিন্তু তাদের আহ, গ্রহণ করেননি। 1 বছর দেখেছেন যে প্যান্ডেলে, 1 বছর যে শিল্পী গেছেন, পরের বছর সে প্যান্ডেলে কিন্তু তাকে আর নিয়ে যাওয়া হতো না, কারণ দেখতে যাওয়া, যাত্রা শুনতে যাওয়া, শুধু গ্ল্যামারটুকু গ্ল্যামারটুকু, এছাড়া কিন্তু কিছু নয়। কিন্তু তাদের দিয়েও কিন্তু ভালো কাজ করানো যেত। যেটার অভাব ছিল সেটা হচ্ছে স্ক্রিপ্ট
এবং তাদের ইউজ করা, এই ইউজটা কিন্তু সেই সময় প্রযোজকরা করাননি, যে কারণে তাদের অবস্থানটা বেশি দিন না না স্থায়িত্ব পায়নি। একমাত্র সন্তুদা হ্যাঁ, দু পাপিয়াদি, একজন তো হ্যাঁ, এক্সেপশনটা তো কোনো কথা সন্তুদা তো না। যাত্রাকে সমৃদ্ধ করেছে। সন্তুদার আজও কথা পাপিয়াদি- আজও বলি, পাপিয়ার কথা বলি, এরা আলাদা এক্সেপশন। এদের সঙ্গে আর অন্য না, তারও আগে যারা ছিলেন তারাও হুম। কিন্তু এক্সেপশন ছিলেন। বসন্ত চৌধুরী, বসন্ত চৌধুরী কমল- ছিলেন, কমল মিত্র কমল ছিলেন, আমাদের দীপঙ্কর দে, রবি রবি ঘোষ, ঘোষ, এরা ছিলেন। সে সময় একটা ভাবনা চিন্তা ছিল, কিন্তু তার পরবর্তী সময় না শুধু বাণিজ্যিক বাণিজ্যের কারণটাই জন্যই। কিন্তু একদম। শুধুমাত্র কারণ ছিল, এবং তাতে যাত্রার কিন্তু ক্ষতি ক্ষতি হয়েছে। হুম। আচ্ছা, এই যাত্রার ক্ষেত্রে এই যে চরিত্র জন্য যে অভিনেতা অভিনেত্রীদের বাছা হয়, সেক্ষেত্রে কি কাস্টিং এর ক্ষেত্রে কোনো বিশেষ ক্রাইটেরিয়া থাকে? যেমন কাস্টিং ক্রাউচ হচ্ছে বা কোনো নেগোসিয়েশনের জায়গা, এগুলো কি যাত্রায় আছে? না সেরকম কিছু নেই, যে যাত্রা একটা ফেয়ারলি একটা না, selection? না, আমি না। তোমাকে একটা কথা বলি, এটা কিন্তু একেবারে নেই বললে ভুল হবে। যেমন হারে ছিল তেমনটা নেই, কিন্তু একটা আছে। এটা আমার ক্ষেত্রে হয়তো আমি একজন মেকার হিসেবে আমাকে ফেস করতে হয় না, কেন আমরা যে যাত্রায় যে বছর যাদের নিয়ে থাকি, আমাদের প্রযোজক পূর্ণ স্বাধীনতা দেন যে আপনারা আপনাদের team টিমটা করুন। আপনারা teamটা। নিজেরা রেডি করুন। তাতে কিন্তু কোনো ইন্টারফেয়ার করেন না। না, কেউ কেউ করেন কি না করেন সেই খবরটা রাখি না, এখন সেরকম কিছু শুনি না। আবার কিছু কিছু ঘটনা কিন্তু শুনি, যেগুলো পরে যখন ফ্ল্যাশ হয় তখন মনে হয় আহ, কিছু একটা রিজন আছে, সেই কারণে এগুলো ঘটে। সেগুলো কাম্য নয়, খুবই কম। অ্যাজ আ হোল কিন্তু এই ধরনের কোনো সমস্যা আমাদের না, ইন্ডাস্ট্রিতে নেই। আমাদের ইন্ডাস্ট্রি সেটা যাত্রায় না। কিন্তু যাত্রা কখনোই সেই থিয়েটার বা এই যে একটা এলিটিজম আছে থিয়েটারের, দেখবে একটা হুম হুম ইয়ে আছে, যাত্রাকে একটু আগে যেটা কাকুলি দি বলছো, যাত্রা করে, হুম। এই বিষয়টা কি ফেস করতে হয় সব জায়গাতে তোমাদেরকেও? না না না, না, আমাদের ফেস করতে হয় না, কিন্তু কাউকে ফেস করতে হয় কিনা আমি জানি না। তবে একটা কথা বলতে পারি, গ্রামে আমি সাংঘাতিক সম্মান পাই আমরা। গ্রামে কিন্তু মানে বিরাট সম্মান। গ্রামাঞ্চলের জায়গায় দাঁড়িয়ে কিন্তু থিয়েটার কতটা গ্রাম কেন্দ্রিক, সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু ভাবার দরকার আছে। থিয়েটার কিন্তু গ্রাম না, কেন্দ্রিক না, শিল্প একদম। নয়, একদমই না, আমাদেরটা কিন্তু গ্রাম এবং শহর কেন্দ্রিক নিয়ে কিন্তু আমরা একদম। এখনো মানুষ, আমাদের যত দিন যাচ্ছে নাগরিক মানুষ কিন্তু আমাদের অনেক বেশি গ্রহণ করছেন। হুম। এবং কিছু কিছু জায়গাতে এই বছরও আমরা অভিনয় করেছি, চন্দননগরের মতো বর্ধিষ্ণু জায়গায় রবীন্দ্র না, সেটা কিন্তু আহ, অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের বর্তমান যে সরকার, সেই সরকার কিন্তু এই পাড়ায় পাড়ায় যাত্রা প্রকল্পটি করে যে এই যে হ্যাঁ, একদম এটা কিন্তু একদম একটা যাত্রা, বিফোর কোভিড এটা শুরু হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু একটা হ্যাঁ, এটা যাত্রার একটা বিকাশের। যাত্রায় বিকাশের বিরাট জায়গায় গেছে, মানে শহরের মানুষের কাছে যাত্রা জনপ্রিয় করার যে এই যে প্রচেষ্টাটা, এবং সেটা কিন্তু আমরা ফিল করি। আমরা সল্ট লেকের মতো জায়গায় গত বছর চারটে এবারে শো এবার করেছি। একটু আত্মসমালোচনা করি, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে, যেটা কাকুলির কথার উদ্ধৃতি ধরে, যে নাকশেটকানি যাত্রা করে, তো যে শহরে যে যাত্রাগুলো হয় সেখানে নাকশেটকানোর মতো যাত্রাও কিন্তু হয়। সেটা যারা করছেন তাদের যারা- একটুখানি চিন্তাশীল আরো চিন্তাশীল। ভূমিকা নিতে হবে, যাতে নাকটা নাক সেটকায়। হ্যাঁ। কারণ আমি বিশ্বাস করি না যাত্রার দলের নাক আর মানে গ্রামের মানুষের নাক আর শহরের মানুষের দুটো নাক, দুটোই কিন্তু একই নাক। ইলিশ রান্না করলে কিন্তু দুজনের কাছেই কিন্তু ইলিশের গন্ধটাই যাবে, আর পচা চিংড়ি রান্না করলে দুজনে কিন্তু পচা চিংড়ি খাবে। একদম। ঠিক আছে, অতএব এটা কিন্তু আমাদের ব্যাপার, এগুলো নিয়ে আমাদেরও হ্যাঁ, একটু সচেতন হওয়া উচিত। উল্টে না না, শুধুমাত্র ওই শহরের মানুষকে দোষ দিলে হবে না, হয়তো শহরের মানুষ এইভাবে যাত্রাকে যাত্রাকে, দেখেনি, সেই যাত্রাকে দেখে না। পরিচিত হয়নি, সেটা একটা সে তো gap রয়েছে। আলকা ভোগ না, সেক্ষেত্রেও তো শহরের মানুষ গ্রহণ করবে না। যে কোনো রুরাল, যে কোনো রকম ফোক যে ফর্মস গুলো রয়েছে, তার মধ্যেও তো অনেক কিছু আছে যেগুলো শহরের মানুষ মজা করে। হুম। যেমন আমি বলছি যে এটাকে অপরাধ নেবেন না, অনেকেই বিলাসিতার জন্য নাগরিক মানুষ বোলপুরে একটি করে ফ্ল্যাট করে রেখেছেন, তারা মাঝে সাঝে যান, ঘুরে আসেন আনন্দ করতে, তাদের ব্যক্তিগত পয়সায় তারা ঘোরার জায়গা করছেন, ঠিক আছে। সেখানে গিয়ে হঠাৎ করে একটু বাউল শুনবো, বাউল শোনাটা কিন্তু একটা ভ্যানিটি। হ্যাঁ, একটা একদম। বাউল শুনলাম, আরে বাউলের দেহতত্ত্বের গান যখন হবে, আপনি সেই দেহতত্ত্বের গানের নিবিড়ে যাওয়ার সেই তার যে অর্থটা। ধারণাটা অনেকের কিন্তু নেই। তাদের কাছে শহুরে মানুষ একটু বাউল শুনবো, একটু কেঁদুলি মেলায় গিয়ে, আমি ওই জয়দেবের মেলায় গিয়ে আমি একটু অজয়ের পাড়ে টেন্টে থাকবো, এগুলো ওই আর কি, মানে যাত্রাটা তো সেটা নয়। এটা নিয়ে কিন্তু একটু ভাবতে হবে। যে এই যে এত হাজার হাজার মানুষ
হ্যাঁ, তারা ভালোবেসেও আসে, কিন্তু অনেক সময় কি মনে হয় মানে ভালোবাসার বাইরে সেটা চলে নেগেটিভিটি, যায় না বা নেগেটিভ, মানে হ্যাঁ নেগেটিভ, মানে মানে আমাদের মানে ব্যক্তিগত নেগেটিভিটি, হ্যাঁ মানে মানে মনে হ্যাঁ হয় এই না যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হাতে কলম যা খুশি তাই বলে দিলাম, কাকে বলছি কেন বলছি বলানোরও লোক থাকে, এই যে না কখনো কি তোমাদের মনে হয় না যে এটা তো একটা ভয়ঙ্কর চাপ, যে চাপটা নিয়ে তোমাদেরকে পারফর্ম করতে হয়, হুম, কখনো মনে হয় না যে এটা আর নেওয়ার আর মতো ভালো জায়গা লাগছে নেই, না। আর ভালো লাগছে না, না, সেটা এই মনে হয় না? সেটা কি বলতো, গুরুত্ব কতটা দিচ্ছি সেইটার ওপরে অনেকে এটাকে ইগনোর করে। আহ, আমি আগে আগে খুব রিয়াক্ট করতাম, এখন আর অতটা করি না। আমি জানি সবাইকে ভালো লাগানো সম্ভব না। 10%, 50% লোক, আমি আমি আমাদের কথা বলছি ব্যক্তিগতভাবে, আমার আর অনলের এই জুটিটা শুধু তো জুটি না, আমরা একটা গবেষণার মধ্যে দিয়ে 26 হ্যাঁ বছর একদম। আগে যখন অনল কলম ধরেছে, 26 বছর ধরে এবং আরো বাকি যে কবছর থাকবো, আমরা শুধু যাত্রাটা উপার্জনের জন্য করি না, আমরা কিন্তু যাত্রা নিয়ে একটা গবেষণা করি। সেটা নতুন জেনারেশন তৈরি হোক, যাত্রার মানে কন্টেন্টের ওপর হোক, ডিরেকশনে হোক, আধুনিকতায় হোক, এটা নিয়ে আমি আর অনল কিন্তু একটা গবেষণা ভিত্তিক জায়গায় গেছি। তো সেই গবেষণা ভিত্তিক যাত্রা করি বলে আমরা কিন্তু জানি যে 15 to 20% লোকেদের আমাদের যাত্রাটা ভালো লাগে না, এটা আমরা বুঝি। সে তো রবীন্দ্রনাথকে অনেকের হ্যাঁ, ভালো লাগে না। কিন্তু সেটা হতেই পারে। রবীন্দ্রসঙ্গীত পছন্দ হ্যাঁ, করে কিন্তু না। 80% লোককে এখন 20% লোককে ভালো লাগাতে গিয়ে আমি 80% লোককে তো হাতছাড়া করতে পারি না, তবে 80% লোকই তার। আমি জানি 20% লোক আমাদের এত বেশি একটু একটু মানে একটু একটু কি বলবো, একটু সফিস্টিকেসি, একটু 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 শিক্ষাগত, একটু পেটে জল থাকলে, কালির জল বোধটা থাকা সম্পন্ন যাত্রাটা করি, সেটা 15% লোক পছন্দ করেন না, সেটা আমরা খুব ভালো করে জানি। এটা আমাদের এত বছর হয়ে গেল যাত্রা, এটা বুঝবো না? তারপরে তো ওটা দেখো, বোঝানোর জন্য আর আলাদা করে লেখার মানে প্রয়োজন হয় না। তুমি আলো দেখবে আর অন্ধকার দেখবে না, তা হ্যাঁ, তো আর হয় সবটা না। নিয়েই চলতে দুটো হয়। মিলিয়েই তো ঠিক চলতে আছে, হবে। ইটস ওকে, নো দুটো প্রবলেম। নিয়ে একদমই আমরা প্রায় আমাদের শেষ মুহূর্তের জায়গায় এসে পড়েছি। যারা নতুন যাত্রায় আসছে প্রচুর, তাদের কাছে আসছে প্রচুর প্রচুর মানুষ। প্রচুর ছেলে মেয়ে কাজ করছে তো নতুন। আমরা তো ক্যারেক্টার রোলে শিফট হয়ে গেছি, এখন যারা নায়ক নায়িকা করছে, যার তার মানে যাত্রায় নতুনরা আসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত নায়ক, শিক্ষিত ছেলে মেয়েরা আসছে। বাহ, এই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে পড়ে শুনে আসছে, এটা একটা ভালো নতুন কাজ ভালো করছে, জায়গা। ভালো এটা কাজ হতেই করছে। তাদের হবে। জন্য তোমাদের কি বলা, যে আগামী জেনারেশনের জন্য যাত্রার যারা আসতে চাইছে অ্যাজ এ আমার প্রফেশন? বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে মানুষ যারা যাত্রা দেখেন মাটিতে বসে, তাদের বোকা ভাববেন না। তাদের কিন্তু পারলে একটু বেশি চালাকি ভাববেন। আর এক্ষেত্রে আমি বলবো, আবার সেই শুরুতে যে কথাটা বলেছিলাম, উম, অকারণ কমার্শিয়াল এর দিকে ছোটার চেয়ে কন্টেন্টের মধ্যে গভীরতা আনুন, মানুষের মধ্যে বোধ সম্প্রচার করার চেষ্টা করুন, তাদের উদ্বুদ্ধ করুন। ভালো অভিনয়, স্বাভাবিক অভিনয় করতে হবে। মানুষের পাশে থেকে নিজেকে একজন একজন শিল্পী হিসেবে, আরেকটা সমাজের মানুষ সেবক, আরেকটা আফরল। মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা আমি বলবো যে মানে নতুন জেনারেশনদের জন্য যারা আসছো বা আসবে ভবিষ্যতে, আহ, একটু সহনশীলতাটা দরকার। মানে যাত্রাটা কঠিন, যাত্রার জীবনটা ভীষণ কঠিন। ও অল্পতে অধৈর্য হয়ে গিয়ে আর ভালো লাগছে না, আর পারছি না, আর করবো না, ধর এটা আর চলে না, ওটা হলো, ওইসব না করে না, একটু ডুব দিতে হবে। ডুব না দিলে মুক্ত পাওয়া দিলে যায় না। মুক্ত পাওয়া যায় না, একদমই ডুব খুব ভালো দেওয়াটা কথা ভীষণ বলেছো। দরকার। ডুব দিলে মুক্ত খুঁজে পাবেই, এটা না, একদম কিছু মানে বলছি 100%। যে পাশাপাশি কিছু বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য আছে, প্রচন্ড। সেটা একটু ফেস করতে হবে, সবাই করে, কিন্তু তাও সমস্ত যাত্রাকে সেগমেন্টে। ক্যারিয়ার হিসেবে নেওয়া না, আর যেতে পারে। তাও ডেফিনেটলি নেওয়া যাত্রা যাবে। একটা পেশা হতে পারে, একটা বড় ভালো সুদূর প্রসারী পেশা এটা হতে পারে, এবং হতে পারে মানে হবে। এটা যারা আছেন তারাও আগামী প্রজন্মকে তৈরি করবে। একদম। কাকলিদির কাছে খালি শেষে একটা বলবো, এই যে পাতার পর পাতা ডায়লগ তুমি যেভাবে বলে যাও একটা ব্রিদিং এ, মানে প্রসেসটা কি, মানে এটা একজন অভিনেতার কাছে, মানে আমার যেসব বন্ধু বান্ধবরা রয়েছে এবং আমরা বলি, উদাহরণ দিই, আমরা থিয়েটারেও উদাহরণ দিই যে এটা দেখ, এটা শেখ, এটা শেখার আছে, যে একটা ব্রিদিং এ
ডায়লগ, এবং তার মধ্যে পজ আছে, তার মধ্যে ইমোশন আছে, তার মধ্যে Modulation, সমস্ত কিছু আছে, সবথেকে বড় কথা মডুলেশন modulation আছে। আছে। কি প্রসেসটা কি? তা আমি সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, আমি জানি না এটা হয়ে গেছে, কি করে হয়েছে জানি না, বাট আমি অ্যাকচুয়ালি আমি একটা প্র্যাকটিক্যালি কি গুড ফর নাথিং মানুষ। আমি কিচ্ছু পারি না। আমি যতটুকু যা জানি, একটু, বেশি না, অভিনয়টাই পারি, আর কিচ্ছু পারি না। আমার গুড ফর নাথিং পার্সন। এবং ওর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ও যখন প্রত্যেক বছর রিহার্সালে আসে, আজ আমি ধরো 28 বছরে 26টা যাত্রাপালা লিখেছি, আমি আজও নতুন বছর যখন শুরু হয়, রিহার্সাল শুরু হয়, ও যখন প্রথম যায় ফ্লোরে, তখন মনে হয় কি, আমি এগুলো মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে এগুলো বেরিয়ে আসে যে এই মেয়েটি নতুন এলো, যাত্রাতে নতুন এলো। আবার যখন ফ্লোরে দাঁড়িয়ে বলে, তুমি কি চাইছো একটু করে দেখাও তো? আমি যখন ওটা করে বোঝানো, আমি তো করে দেখালাম, তারপর সেটাই উগড়ে দেবে না। না, আমি আমার ফ্লেভারটা বললাম যে এইটার ফ্লেভার। তারপর যখন গ্রিপটা করলো, তারপর সারাদিন ওইটা নিয়ে মগ্ন না থাকলে পরে ওই আজকের একদম। জায়গাটা আসে আর না। শেখার ওই আগ্রহটা আগ্রহটা এখনো, এটা আমাদের আছে, এখনো আছে, আমরা চেষ্টা করি। হ্যাঁ, ওরা বলছিল যে কাকুলিদির কাছ থেকে কয়েকটা সংলাপ শুনবো। না, তাহলে যখন ঝড়ের কথা এলো, তখন ঝোড়ো একটা সংলাপই হোক। হ্যাঁ, ল্যাপেলটা ঠিক আছে? ল্যাপেল ঠিক আছে? 2004 সালে ওই বিসর্জন কবিতার খানিকটা আহ, বেশ খানিকটা প্যারা আমাকে বলতে হয়েছিল। সেই প্যারা মুখস্থ করা, সে যে কি লড়াই, কি যুদ্ধ। এবং আজও এবছরও যে প্রোডাকশন করছি, সেখানেও আহ, একটা মানে আমার মুখ থেকে লোকে একটু ওইরকম লম্বা লম্বা একদম। ডায়লগ শুনতে চায়। এবারে যখন আধুনিক অভিনয় করি না, তখন সেটার কালারটা আবার ওই যে আজকাল আর ওই বড় বড় ডায়লগ, মানে বয়স হচ্ছে তো বোধহয় বড় বড় ডায়লগটা বলতে পারে না, কিন্তু বোঝানো যায় না যে সব প্রোডাকশনে ওটা ডিমান্ড করে না, কিন্তু ওই লোকের ডিমান্ডের জন্য একটু রাখতে হ্যাঁ, হয়। কিন্তু ওই ডায়লগের ওই বিষয়টার জন্য কিন্তু তুমি একটা ইনস্টিটিউশন হয়ে উঠেছো। কি জানি এটা বাবা, কিন্তু জানি না, একদম সব মানুষ সত্যি। বলে, আমার এগুলো শুনলেই কান ভারী লাগে, আমি কিচ্ছু জানি না। আমি চেষ্টা করছি, আমার ধারণা, কারণ এই কবিতাটা আমাকে এখনো মাঝে মধ্যে বলতে হয়, তাই 2004-এর কবিতা এখনো মোটামুটি মুখস্থ হচ্ছে, যদি একদম। আটকে না যায় তাকে বলছি। আহ, আমি মিস ক্যালকাটার সেই প্রোডাকশন থেকে ওই আর্য বিশ্বাসকে, আমার ভাইকে তুলে নিয়ে গেছে একটা ইয়েতে, সেই নিয়ে আমার ভাই একটা অন্যায় কাজ করে ফেলেছে, তার জন্য সে জঙ্গলের রাজা আর্য বিশ্বাস, সে বলেছে ফাঁসি দেবো। তো বলছে আপনি তো তুলে আনলেন, শান্তিনিকেতনে পড়াশুনো করছিল আমার ভাই, কি অপরাধ করেছিল যে আপনি ওর ব্রেনটা ওয়াশ করে নিয়ে এলেন কেন? তার আগে পরে খুব পলিটিক্যাল কথাবার্তা ছিল, এবং ডাইরেক্ট নাম করে পলিটিক্যাল কথাবার্তা ছিল। তখনকার দিনে এই সমস্ত ওইসব হতো আর কি। তো তারপরেই আমার একটা মানে যে হত্যা, আপনি যে হত্যা করছেন, হত্যার বিপক্ষে বা পক্ষে যে ওই হত্যা কবিতাটা আমার বলা ছিল, আমি চেষ্টা করছি, আমি জানি না পারবো কিনা। শিওর। এ জগৎ মহাহত্যাশালা, এ জগৎ মহাহত্যাশালা, জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে, সে কাহার খেলা? হত্যায় খচিত এ ধরণীর ধুলি, প্রতি পদে চলনে দলিত শতকী, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বিশ্ব মহাকাল, বিশ্বপত্রে জীবের কণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়, হত্যা বিহঙ্গের নিরে কীটের গহ্বরে, অগাধ সাগর জলে নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার কারণে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া, তৃষা তীক্ষ্ণ লৌল জিহ্বা মেলি, বিশ্বের চৌদিক বেয়ে চির রক্তধারা ফেটে পড়িতেছে, দ্রাক্ষা হতে রসের মতো, নিষ্পেষিত দ্রাক্ষা হতে। নিষ্পেষিত দ্রাক্ষা হতে রসের মতো, অনন্ত অনন্ত খরপরে তার। আহ, এই আড্ডাটা কখনোই শেষ হবার নয়, হবে না, কিন্তু কিন্তু হ্যাঁ, টানতেই কিন্তু হবে। বাধ্য হয়ে শেষ করছি। মানে এটা আমার কাছে অত্যন্ত মানে কষ্টের লাগছে যে এটাকে কেন শেষ করছি, এটা চলুক অনন্ত কালের অনন্ত মতন কাল, চলুক। actually এত ঘটনা এইটুকু সময়ের একদম, মধ্যে যাই হোক, মগজমারিকে আমাদের একদম হ্যাঁ, তোমরা অসংখ্য মগজ ধন্যবাদ। একদম শুভেচ্ছা আমাদেরকে ভাবার জন্য, আমাদের এখানে ভাবার জন্য সুজিত, তোমাকেও অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সমৃদ্ধ হলাম তোমার ডাক পেয়ে। একদম সবাইকে শুভেচ্ছা জানালাম। আর আমাদেরও এই বক্তব্য, যে যাত্রার ভেতরের যে কষ্টের কথাগুলো, এইটার মাধ্যমে হয়তো অনেক মানুষ জানবে, সেটা আমাদের কর্তব্য মানুষকে জানানো, যে যাত্রা খুব কঠিন ব্যাপার। ভালো থাকুন। ভালো থাকুন সবাই।